وهو الذي جعلكم خلائف الأرض ورفع بعضكم فوق بعض درجات ليبلوكم فيما آتاكم إن ربك سريع العقاب وإنه لغفور رحيم صدق الله العظيم সূরা আল আনআম এর 165তম আয়াতে কারিমা তিলাওয়াত করা হলো, যার বাংলা অর্থ এইরূপ: তিনি সেই মহান সত্তা যিনি তোমাদের এই জমিনে তার খলিফা বানিয়েছেন এবং এই কারণে তিনি তোমাদের একজনকে অন্যজনের উপর কিছু বেশি মর্যাদা দান করেছেন, যেন তিনি তোমাদের যা কিছু দিয়েছেন তা দিয়েই তিনি তোমাদের কাছ থেকে কৃতজ্ঞতার পরীক্ষা নিতে পারেন। জেনে রেখো, অবশ্যই তোমার রব শাস্তিদানের ব্যাপারে অত্যন্ত তৎপর, আবার তিনি বড় ক্ষমাশীল, পরম দয়াময়। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। মাননীয় সদস্যবৃন্দ, দ্বাদশ জাতীয় সংসদের তৃতীয় 2024 খ্রিস্টাব্দের বাজেট অধিবেশনে আমি আপনাদের সকলকে আন্তরিক স্বাগত জানাচ্ছি। এই অধিবেশন দ্বাদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন। বাজেট অধিবেশনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আগামীকাল 6 জুন 2024 রোজ বৃহস্পতিবার বিকাল 3 ঘটিকায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 87 অনুচ্ছেদ অনুযায়ী মহান জাতীয় সংসদে 2023-24 অর্থ বছরের সম্পূরক বাজেট এবং 2024-25 অর্থ বছরের বার্ষিক আর্থিক বিবৃতি বাজেট মাননীয় অর্থমন্ত্রী জনাব আবুল হাসান মাহমুদ আলী পেশ করবেন। এই অধিবেশনে বাজেট সম্পর্কিত 3টি বিল, নির্দিষ্টকরণ সম্পূরক বিল 2024, অর্থ বিল 2024 এবং নির্দিষ্টকরণ বিল 2024 পাশ হবে। বাজেটের উপর সরকারি দল, বিরোধী দল এবং স্বতন্ত্র মাননীয় সংসদ সদস্যগণ আলোচনায় অংশগ্রহণ করবেন। আপনাদের আলোচনার মধ্য দিয়ে এই অধিবেশন প্রাণবন্ত ও কার্যকর হবে বলেই আমি আশা করছি। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী এখন সভাপতি মণ্ডলী মনোনয়ন। আমি কার্যপ্রণালী বিধির 12(1) বিধি অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদের তৃতীয় 2024 খ্রিস্টাব্দের বাজেট অধিবেশনের জন্য সভাপতি মণ্ডলীর মনোনয়ন অগ্রবর্তীতা অনুসারে ঘোষণা করছি। মাননীয় সদস্য ক্যাপ্টেন অবসরপ্রাপ্ত এবি তাজুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া 6, জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন, মৌলভীবাজার 1, জনাব মোহাম্মদ শাহরিয়ার আলম, রাজশাহী 6, সালমা ইসলাম, মহিলা আসন 49, ফরিদা ইয়াসমিন, মহিলা আসন 35। স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে বৈঠকে উপস্থিত সভাপতি মণ্ডলীর মধ্যে তালিকায় যার নাম শীর্ষে থাকবে তিনি স্পিকারের আসন গ্রহণ করবেন। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী এখন শোক প্রস্তাব। মাননীয় সদস্যবৃন্দ, আমি গভীর দুঃখের সাথে জানাচ্ছি যে আমরা ইতিমধ্যে ইরানের মহামান্য রাষ্ট্রপতি ডক্টর সৈয়দ ইব্রাহিম রাইসিকে হারিয়েছি। তার মৃত্যুতে মহান জাতীয় সংসদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে। মাননীয় সদস্যবৃন্দ, আমি গভীর দুঃখের সাথে জানাচ্ছি যে আমরা ইতিমধ্যে 3 জন সাবেক মাননীয় সংসদ সদস্যকে হারিয়েছি। তারা হলেন মানু মজুমদার, সাবেক মাননীয় সংসদ সদস্য, একাদশ জাতীয় সংসদ নেত্রকোনা 1 আসন,
মোহাম্মদ মঞ্জুর হোসেন, সাবেক মাননীয় সংসদ সদস্য, একাদশ জাতীয় সংসদ ফরিদপুর 1 আসন, এবং অধ্যাপক হুমায়ুন কবির হিরু, সাবেক মাননীয় সংসদ সদস্য, তৃতীয় জাতীয় সংসদ বরগুনা 1 আসন। উল্লেখিত বিশিষ্ট ব্যক্তিবর্গের জীবন বৃত্তান্ত সম্বলিত শোক প্রস্তাব আমি এ মহান সংসদে উত্থাপন করছি। শোক প্রস্তাবের অনুলিপি আপনাদের মাঝে সরবরাহ করা হয়েছে। তাদের মৃত্যুতে মহান জাতীয় সংসদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে। মাননীয় সদস্যবৃন্দ, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবির উপদেষ্টা হায়দার আকবর খান রণ, আওয়ামী লীগের সাবেক সহ সম্পাদক ও মুক্তিযুদ্ধ বিষয়ক উপকমিটির সাবেক সদস্য শফি আহমেদ, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আবু আহমেদ নাসিম, কক্সবাজারের উখিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অধ্যাপক হামিদুল হক চৌধুরী এবং বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার মোহাম্মদ আসিম জাওয়াদের মৃত্যুতে মহান জাতীয় সংসদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে। মাননীয় সদস্যবৃন্দ, সম্প্রতি সারা দেশে বয়ে যাওয়া প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় রেমাল এ হতাহত ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিবর্গ এবং দেশ বিদেশের বিভিন্ন স্থানে দুর্ঘটনায় হতাহতদের স্মরণে মহান জাতীয় সংসদ গভীর শোক প্রকাশ করছে। সকল বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছে। উত্থাপিত শোক প্রস্তাবগুলো ব্যতীত যদি অন্য কোনো বিশিষ্ট ব্যক্তি বা ব্যক্তিবর্গের নাম বাদ পড়ে থাকে, তবে তার বা তাদের নাম ও সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত সংসদ সচিবালয়ে পৌঁছে দিলে তা পরবর্তীতে শোক প্রস্তাবে অন্তর্ভুক্ত করার বিষয়টি বিবেচনা করা হবে। মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন শোক প্রস্তাবগুলো সর্বসম্মতিক্রমে গ্রহণ করার জন্য এই মহান সংসদকে অনুরোধ জানাচ্ছি। সংসদে উত্থাপিত শোক প্রস্তাবগুলো সর্বসম্মতিক্রমে গৃহীত হল। এই প্রস্তাবগুলো যথারীতি সংসদের কার্যবিবরণীতে অন্তর্ভুক্ত করা হবে এবং শোক প্রস্তাবগুলোর অনুলিপি সংশ্লিষ্ট সম্মানিত ব্যক্তিবর্গের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের নিকট প্রেরণ করা হবে। এখন আমরা তাদের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করার জন্য নিজ নিজ আসনে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন শেষে মোনাজাত করব। মোনাজাত পরিচালনার জন্য আমি মাননীয় সদস্য জনাব মোহাম্মদ হুসামউদ্দিন চৌধুরী, সিলেট 5 কে অনুরোধ জানাচ্ছি। اللهم آمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আল্লাহ, আজকের এই আমাদের উপস্থিতি, আমাদের অংশগ্রহণকে আপনি কবুল করুন। ইয়া আল্লাহ, আমাদের যে বাইরে আমাদের থেকে চলে গেছেন তাদের কবরের মধ্যে রহমত নাজিল করুন, তাদেরকে ক্ষমা করে দেন। আমরা যারা জীবিত রয়ে গেছি আমাদেরকে হেদায়েত নসিব করেন। আল্লাহ, আমাদের দেশের উপরে শান্তি নাজিল করুন, রহমত নাজিল করুন। বিপদ আপদ থেকে, ঘূর্ণিঝড় বন্যা থেকে আমাদের দেশকে হেফাজত করুন। আল্লাহ, আমাদের দেশের জন্য যারা প্রাণ দিয়েছেন, মহান স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন, আমাদের স্বাধীনতা স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের পরিজন যারা শহীদ হয়েছেন, তামামকে জান্নাতুল ফিরদৌস নসিব করেন।
আল্লাহ আমাদেরকে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে আঞ্জাম দেওয়ার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, এই দেশকে আপনি সমৃদ্ধশালী দেশ বানাই দেন। সমৃদ্ধির পথে মাননীয় প্রধানমন্ত্রী সমস্ত প্রচেষ্টাকে আপনি সফল করুন। আল্লাহ আমাদেরকে সহযোগিতা করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে ভালো মন নিয়ে, ভালো চিন্তা নিয়ে ভালো কাজ করার তৌফিক দান করুন। আমাদের মাননীয় স্পিকার, ডেপুটি স্পিকার, সংসদ নেতা, উপনেতা, আমাদের চিফ হুইপ সহ যারা আছেন, আল্লাহ সকলের সুস্বাস্থ্য এবং হায়াতে তৈবা দান করুন। ইয়া আল্লাহ, এই দেশকে আপনি সমৃদ্ধশালী বানাই দেন। এই দেশের উপর থেকে বিপদ আপদকে আপনি দূর করে দেন। আল্লাহ, যারা আমাদের থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ তাদের কবরের মধ্যে আপনার রহমতের জড়ি বর্ষণ করুন। আমাদের মা বাবা, আমাদের সমস্ত মুর্দাগানকে আপনার মাফ করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আল্লাহ, হুজ্জাজিন যারা হজ্জে গেছেন তাদেরকে হজ্জে মাবরুর জিয়ারতে মকবুল নসিব করেন। আমাদেরকে বারবার হজ্জে যাওয়ার তৌফিক দান করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী এখন প্রশ্নকাল শুরু হচ্ছে। প্রশ্নকালের প্রথম 30 মিনিট মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উত্তরদানের জন্য নির্ধারিত। তারকা চিহ্নিত প্রশ্ন 1, মাননীয় সদস্য জনাব আলাউদ্দিন আহমেদ চৌধুরী, ফেনী 1। আপনি প্রশ্নটি পাঠপূর্বক উত্থাপন করুন। আসসালামু আলাইকুম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। জীবনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে তৃতীয় অধিবেশনের প্রথম দিনে মাননীয় প্রধানমন্ত্রীকে প্রশ্ন করার সুযোগ পেয়ে আমি মহান সৃষ্টিকর্তার নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি এখন মহান জাতীয় সংসদে তারকাচিহ্নিত প্রশ্ন 1 উত্থাপন করছি। মাননীয় প্রধানমন্ত্রী অনুগ্রহ করিয়া বলিবেন কি, ক, ইহা সত্য কিনা যে নির্ধারিত সময়ে প্রকল্প শেষ করা না হইলে প্রকল্প ব্যয় বাড়ে এবং আপনি দেশের আর্থসামাজিক উন্নয়নে অল্প খরচে গৃহীত সকল প্রকল্প নির্ধারিত সময়ের মধ্যে সমাপ্ত করিবার লক্ষ্যে কোন নির্দেশনা প্রদান করিয়াছেন কিনা, এবং খ, প্রশ্নের উত্তর সত্য হইলে এর সাথে দেশের জাতীয় স্বার্থে জবাবদিহিতা সহ মনিটরিং জোরদার করিবেন কিনা। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। তারকা চিহ্নিত প্রশ্ন 1 সংসদে উত্থাপিত হলো। মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, তারকা চিহ্নিত প্রশ্ন 1 উত্তর। আমি মাননীয় সংসদ সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি। ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীনতার আদর্শ, মূল্যবোধ ও মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে গড়ে ওঠা গণতান্ত্রিক বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে গড়ার ভাবনা থেকে বদ্বীপ পরিকল্পনা, প্রেক্ষিত পরিকল্পনা, পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যার ফলশ্রুতিতে বাংলাদেশের স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের মর্যাদা উত্তরণ বর্তমান সরকারের অর্থনৈতিক অগ্রযাত্রার এক উল্লেখযোগ্য অর্জন। কোভিড-19 অতিমারী, অর্থনৈতিক মন্দা, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, স্যাংশন, কাউন্টার স্যাংশন, গাজায় গণহত্যা প্রভৃতি কারণে বিশ্বব্যাপী চলমান অর্থনৈতিক সংকট সত্ত্বেও বাংলাদেশের অর্জিত অর্থনৈতিক প্রবৃদ্ধি ও বিভিন্ন খাতে উন্নয়ন বিশ্ববাসীর নিকট প্রশংসিত হচ্ছে। উন্নয়ন পরিকল্পনা কৌশলের আলোকে গৃহীত অর্থনৈতিক খাতভিত্তিক উদ্দেশ্য ও লক্ষ্যসমূহ অর্জনের প্রধান হাতিয়ার বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি। সরকার কর্তৃক গৃহীত পরিকল্পনাকে সামনে রেখে জাতীয় বাজেটের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে প্রতি অর্থবছর এডিপি প্রণয়ন করা হয়। এডিপি সুষ্ঠু বাস্তবায়নে এর আওতায় বাস্তবায়নাধীন প্রকল্প সমূহের বিষয়ে স্ব মন্ত্রণালয় বিভাগকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে বিভিন্ন সময় নানাবিধ নির্দেশনা প্রদান করা হয়ে থাকে। এটি সত্য যে নির্ধারিত সময়ে প্রকল্প শেষ না করা হলে প্রকল্প ব্যয় বৃদ্ধি পায় এবং দেশের আর্থসামাজিক উন্নয়নের বিরূপ প্রভাব পড়ে।
ফলে প্রকল্প অনুমোদনের পর বাস্তবায়নকালে প্রায় সকল প্রকল্পই এক বা একাধিকবার ব্যয় বৃদ্ধি ব্যতিরেকে মেয়াদ বৃদ্ধি বা ব্যয় বৃদ্ধি সহ সংশোধন হয়ে থাকে। এতে এডিপি বাস্তবায়ন ব্যাহত হয়। অনেক ক্ষেত্রে প্রকল্প অনুমোদনের পর বাস্তবায়ন পর্যায়ে প্রকল্পের কাজের পরিধি বৃদ্ধি করে প্রকল্প সংশোধনের উদ্যোগ গ্রহণ করা হয়ে থাকে। বিভিন্ন ত্রুটি বিচ্যুতি থাকায় চলমান প্রকল্পসমূহ নির্ধারিত সময়ে সমাপ্ত হয় না। ফলে প্রকল্প অন্তর্ভুক্ত কাজের বাস্তবায়ন অগ্রগতি যেমন ব্যাহত হয়, তেমনি যথাসময়ে প্রকল্পের সুবিধা প্রাপ্তি থেকে উপকারভোগীরা বঞ্চিত হয়। প্রকল্প সমাপ্ত করার ক্ষেত্রে যথাযথ পরিকল্পনার অভাব পরিলক্ষিত হয়। সার্বিকভাবে প্রকল্প বাস্তবায়নে ধীর অগ্রগতি সামগ্রিকভাবে এডিপি বাস্তবায়ন অগ্রগতিতে নেতিবাচক প্রভাব ফেলে। এডিপির আওতায় সমাপ্তির জন্য নির্ধারিত প্রকল্পের অনুকূলে প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিতকরণ সহ প্রকল্পসমূহ যথাসময়ে সমাপ্তির কার্যকর পদক্ষেপ গ্রহণে সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগকে নির্দেশনা প্রদান করা হয়ে থাকে। এক্ষেত্রে কারিগরি, প্রযুক্তিগত ও প্রকৌশলগত বিষয়াদি ঝুঁকি, সংবেদনশীলতা, প্রশাসনিক, প্রাতিষ্ঠানিক ও আইনগত বিষয় ইত্যাদি বিশ্লেষণপূর্বক প্রকল্প প্রণয়নের বিষয়ে গুরুত্ব প্রদানের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় অথবা বিভাগকে দৃষ্টি আকর্ষণ করা হয়ে থাকে। যে কোনো পরিকল্পনা গ্রহণের সময় সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে বিশেষ করে যে সকল প্রকল্প গ্রহণ করলে দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে, দ্রুত সুফল পাওয়া যাবে এবং দেশের মানুষ উপকৃত হবে, সে সকল উন্নয়ন প্রকল্প গ্রহণপূর্বক নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পগুলো বাস্তবায়ন সম্পন্ন করতে হবে। চলমান প্রকল্পের মধ্যে যে সকল প্রকল্পে অল্প পরিমাণ বরাদ্দ দিলে সমাপ্ত হবে সে সকল প্রকল্পকে অগ্রাধিকার প্রদানপূর্বক নির্দেশনা দেওয়া হয়। অতিরিক্ত বরাদ্দ দিয়ে প্রকল্পগুলো যাতে দ্রুততম সময়ে শেষ করা যায় সেদিকে লক্ষ্য রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে। সরকারের উন্নয়ন ভিশন অনুযায়ী 2021 সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গঠন এবং 2041 সালের মধ্যে উন্নত, সমৃদ্ধ ও স্মার্ট বাংলাদেশ গড়ার স্বপ্ন পূরণে উন্নয়ন প্রকল্প প্রণয়ন, প্রক্রিয়াকরণ ও অনুমোদন প্রক্রিয়ায় ডিজিটাল পদ্ধতি প্রবর্তন করা হয়েছে। পরিকল্পনা বিভাগের উন্নয়ন প্রকল্পের ডিজিটাল প্রক্রিয়াকরণে সক্ষমতা বৃদ্ধিকরণ শীর্ষক প্রকল্পের আওতায় প্রজেক্ট প্রসেসিং অ্যাপ্রেজাল অ্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম PPS সফটওয়্যার চালু করা হয়, যা গত 28 মে 2024 তারিখে অনুষ্ঠিত একনেক সভায় শুভ উদ্বোধন করা হয়। উন্নয়নের অপ্রতিরোধ্য অগ্রযাত্রা চলমান রাখার জন্য প্রকল্প অনুমোদন, প্রক্রিয়াকরণ ও বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা পরিহার করতে হবে এবং উন্নয়ন প্রকল্প নির্বাচন ও বাস্তবায়নে যত্নবান হওয়ার লক্ষ্যে পরিবীক্ষণ করতে হবে। এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ ও প্রধানমন্ত্রী কার্যালয় থেকে সকল সচিবদের নির্দেশনা প্রদান করা হয়েছে। 2023-24 অর্থ বছরে বরাদ্দ দিলে শেষ হবে এরূপ 339টি প্রকল্প চিহ্নিত করা হয়েছে এবং চাহিদা অনুযায়ী পূর্ণ বরাদ্দ প্রদান করা হয়েছে। দেশের জাতীয় স্বার্থে জবাবদিহিতা, মনিটরিং জোরদারকরণের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে। পরিকল্পনা ও আর্থিক শৃঙ্খলার সাথে সমাপ্তির জন্য নির্ধারিত ও এডিপিতে অন্তর্ভুক্ত নেই এরূপ প্রকল্পের মেয়াদ বৃদ্ধি বিষয়টি বিবেচনায় না নেওয়ার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগকে পরামর্শ প্রদান করা হয়ে থাকে। এরপরে যদি কোনো প্রকল্প বাদ পড়ে থাকে তা চিহ্নিত করে বরাদ্দ প্রদান করার পদক্ষেপ গ্রহণ ও সামগ্রিক পরিস্থিতি বিবেচনা নিয়ে আরও আন্তরিকভাবে কাজ করার নির্দেশনা প্রদান করা হয়েছে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় সদস্য জনাব আলাউদ্দিন আহমেদ চৌধুরী, আপনি একটি সম্পূরক প্রশ্ন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রীর উত্তরের মধ্যে আমি দেখতে পেয়েছি একটি প্রকল্প যথাসময়ে বাস্তবায়ন না করার কারণে কি পরিমাণ ক্ষতির সম্মুখীন হয় ও প্রধানমন্ত্রীকে উদ্যোগ দিয়েছেন। কিন্তু আমার এলাকায় 1998 সালে মাননীয় প্রধানমন্ত্রী একটি প্রকল্প প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই জনসভার মধ্যে প্রলয়ঙ্করী পাহাড়ি ঢল থেকে মুক্তি দেওয়ার জন্য। আজকে 26 বছরেও সেই প্রকল্পটি আলোর মুখ দেখেনি। সেটি হচ্ছে মুহুরী কহুয়া বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প। মাননীয় পানি সম্পদ মন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন এই মাসের মধ্যে এটার সমীক্ষা শেষ হয়ে কাজ হবে, আশা করি সেটি হবে। আজকের আমার সম্পূরক প্রশ্নটি মূলত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে বা তার পরিবারের কোন সদস্যের নামে ফেনীতে কোনো প্রতিষ্ঠানের বা কোনো কিছু জাতীয় প্রতিষ্ঠান নামকরণ না করা প্রসঙ্গে। মাননীয় স্পিকার, আপনি জানেন ফেনী অত্যন্ত
মাননীয় সদস্য প্রশ্ন করবেন। প্রশ্ন করুন। নামে কোনো শিক্ষা প্রতিষ্ঠান নেই, কোনো নাই। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে প্রশ্ন, জাতির জনকের নামে ফেনীতে একটি বিশ্ববিদ্যালয় স্থাপন, অর্থাৎ আমরা মাননীয় মন্ত্রীর কাছে চিঠি দিয়েছি। আমাদের ওখানে একটি পরিত্যক্ত বস্ত্রকল আছে প্রায় 30 বিঘা, 30 একর, সেটাতে বঙ্গবন্ধু টেক্সটাইল বিশ্ববিদ্যালয় স্থাপনের কোন পরিকল্পনা মাননীয় প্রধানমন্ত্রী গ্রহণ করবেন কিনা? ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় স্পিকার, আমি মাননীয় সংসদ সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি। হ্যাঁ, 98 সালে যে প্রকল্প আমরা গ্রহণ করেছিলাম সেটা বাস্তবায়ন হয়নি। কারণটা ছিল ভিন্ন। কারণ ওই জায়গা থেকে বেগম খালেদা জিয়া বিএনপির নেতা, তিনি বারবার নির্বাচিত হয়েছেন এবং যখন সে ক্ষমতা এসেছে 2001-এ, আসার পরে আর ওই প্রকল্প আলোর মুখ দেখতে পারেনি। এভাবে সারা বাংলাদেশে অনেক কাজই আমরা যেগুলি শুরু করেছিলাম, সেগুলি যেহেতু আমরা শুরু করেছি সেগুলি আর সম্পন্ন হতে দেয়নি। আর এই জায়গাটা সবসময় একটু বৈরী কাজে সেক্ষেত্রে। আর এখানকার সংসদ সদস্য হিসেবে খালেদা জিয়া তার নিজের এলাকার উন্নয়নে তেমন কোনো উদ্যোগও গ্রহণ করেনি, বরং আওয়ামী লীগ যখন সরকার আসে তখনই এলাকার যথাযথ উন্নয়ন হয়েছে। তো এখানে মুহুরী এবং কহুয়া নদীর উপর নদী সংস্কারের যে বিষয়টা, আমরা তো এখন সারা বাংলাদেশেরই নদী নালাগুলি, খাল বিল, সমস্ত জলাভূমি সবই আমরা সংস্কার করছি, কারণ আমাদের জলাধারগুলি সংরক্ষণ করতে হবে। আমরা যখন প্রকল্প নিই, এই প্রকল্প নেবার সময় সব থেকে বেশি যেটা গুরুত্ব দিই সেটা হলো এই প্রকল্পগুলি অন্তত পক্ষে পরিবেশ বান্ধব হতে হবে এবং মানুষের জীবনমান উন্নত হতে হবে, সেদিকে খেয়াল রেখেই আমরা প্রকল্প নিয়ে থাকি। শুধু প্রকল্প নেওয়ার জন্য আমরা নেই না, এমন কোনো বিদেশি অর্থায়নেও যদি প্রকল্প আসে তো সে প্রকল্পগুলি আমরা আগে বিবেচনা করি যে তার কতটুকু আমার দেশের জন্য কার্যকর, এর থেকে জনগণ কি পাবে, বা ওই প্রকল্প বাস্তবায়ন হলে তার রিটার্ন কি আসবে, সেগুলো আমরা বিবেচনা করেই তখন গ্রহণ করি। এবং এটা আমার দেশীয় অর্থ হোক, বিদেশি অর্থ হোক, বা যে কেউ যে কোনো একটা প্রস্তাব দিলেই সেটাকে একদম ঝাঁপিয়ে পড়া, সেটা কিন্তু আমি পড়ি না। প্রত্যেকটা প্রকল্প অত্যন্ত সুবিবেচনা করেই নেওয়া হয়ে থাকে। তো এই নদীগুলি আমরা ইতিমধ্যে খনন কাজ শুরু করেছি, জলাধারগুলি সংরক্ষণের কাজ শুরু করেছি, এটা করা হবে। আরেকটি কথা হচ্ছে, কোনো প্রকল্প জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নামে নেই বা আমাদের নামে নেই, এটা তো খুবই স্বাভাবিক ব্যাপার। কারণ 1975 সালে 15 আগস্ট জাতির পিতাকে নির্মমভাবে হত্যা করার পর শুধু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকেই হত্যা করা হয়নি, আমার মা, আমার 3 ভাই, আমাদের আত্মীয় পরিবার পরিজন, যাদেরকে হত্যা করা হয়েছিল। প্রকৃতপক্ষে 15 আগস্টের পরে ইতিহাস থেকে তো বঙ্গবন্ধু শেখ মুজিবের নামটা মুছে ফেলা হয়েছিল, ইতিহাস বিকৃত করা হয়েছিল এবং মহান মুক্তিযুদ্ধে যে অবদান রয়েছে সেটাও ইতিহাস থেকে মুছে দেওয়া হয়েছিল। এমন একটা পরিবেশ সৃষ্টি হয়েছিল, যারা মুক্তিযুদ্ধ করেছে তারা মুক্তিযোদ্ধা এই কথাটা বলতেও যেন দ্বিধান্বিত ছিল, তারা অনেক সময় বলতে পারেনি। সেই ছিল একটা অবস্থা। আর এই জায়গাটায় যেহেতু খালেদা জিয়া, সে তার নির্বাচনী এলাকা, তো সেখানে একটা বৈরী পরিবেশ সবসময় ছিল। কাজে মুক্তিযুদ্ধের স্মৃতি অথবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের নামে অথবা তার পরিবার নামে কিছু এখানে হবে, এটা তো তারা কখনো চায়নি। আর আমি একটা কথা বলবো যে যত্র যেখানে সেখানে সব জায়গায় বঙ্গবন্ধু বা আমার পরিবারের নামে যাতে কিছু না হয়, আমাদের বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট, সেখানে একটা সিদ্ধান্ত আছে, কেউ কোনো কিছু করতে গেলে আগে ট্রাস্টের অনুমতি দিতে হয়। কাজে সেখানে বিশ্ববিদ্যালয় হবে কিনা বা সেখানে কোনো প্রকল্প নিতে গেলে ট্রাস্টের অনুমোদন নিয়েই কিন্তু নামকরণ করা হয়ে থাকে এবং নামকরণ সেভাবেই হবে। তো সেই বিষয়টা আমরা পরবর্তীতে দেখব। আর এই জায়গায় করবো কিনা আমি এখনই কথা দিতে পারছি না। আদৌ এখানে এ ধরনের বিশ্ববিদ্যালয় অথবা টেক্সটাইল ইউনিভার্সিটির প্রয়োজন আছে কিনা যাচাই বাছাই করে তখন আমরা সিদ্ধান্ত নেব। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় বিরোধী দলীয় চিফ হুইপ মোহাম্মদ মুজিবুল হক, কিশোরগঞ্জ 3, সম্পূরক প্রশ্ন করুন। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রীকে আমি যে প্রশ্নটি করব এটা সম্পূরক, এর সাথে সংশ্লিষ্ট না, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ
সেই জন্য একটু সুযোগ আছে আপনাকে প্রশ্ন করার অন্য বিষয়ে, তাই করছি। মানে প্রধানমন্ত্রী, মালয়েশিয়াগামী 31,000 যুবকের ভাগ্য অনিশ্চিত, স্বপ্ন ভেঙ্গে চুরমার। 17,000 কর্মীর অনুমতি সহ সবকিছু রেডি ছিল, 31শে মের মধ্যে পাঠানো যায় নাই। এর জন্য দায়ী যারা, তাদের বিরুদ্ধে কঠোর হস্তে ব্যবস্থা নেওয়া হবে কিনা, এবং মানে স্পিকার, মালয়েশিয়াতে 14টা দেশ থেকে রিসিভ করে ম্যান পাওয়ার, তার মধ্যে 13টি দেশেরই যারা লাইসেন্সধারী বৈধ সবাই লোক পাঠাতে পারে এক্সেপ্ট বাংলাদেশ। শুধুমাত্র বাংলাদেশেই মালয়েশিয়ার কিছু লোক এবং বাংলাদেশের কিছু লোক মিলে মাত্র নির্দিষ্ট কয়েকটি এজেন্সির মাধ্যমে পাঠাইতে হয়। আমার প্রশ্ন হলো যে 14টি দেশের মধ্যে 13টি দেশ যদি সবাই লাইসেন্সধারী কর্মী পাঠাতে পারে, বাংলাদেশ কেন পারে না? এই জন্য দায়ী কে? মন্ত্রণালয়, আমাদের ডিপ্লোমেট বা নাকি? এই দুইটা বিষয়ে দেশবাসী আপনার কাছ থেকে জানতে চায় মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় স্পিকার, আসলে বিদেশে কর্মসংস্থানের জন্য যাওয়া এটা একটা স্বাভাবিক বিষয় যে থাকে, কিন্তু আমরা সরকার আসার পর থেকে যারা বাইরে যেতে চাবে তাদের জন্য যেমন প্রবাসী কল্যাণ ব্যাংক আমরা তৈরি করে দিয়েছি, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে সেখানে রেজিস্ট্রেশনের ব্যবস্থা করা হয়েছে। আমরা যে সারা বাংলাদেশ ব্যাপী ডিজিটাল সেন্টার করে দিয়েছি, তার মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারে সেই সুযোগটাও করে দেওয়া হয়েছে। কিন্তু এছাড়াও কিছু লোক সবসময় ওই দালালের খপ্পরে পড়ে এবং দালালদের ধরে যেতে চায়, এবং এই যেতে যেয়েই কিন্তু তারা সমস্যা পড়ে যায় এবং সমস্যা তৈরি হয়। আর এবারে যেটা যাওয়ার কথা ছিল, হ্যাঁ আমরা কিন্তু মানে স্পেশাল ফ্লাইট দিয়ে অন্যান্য ফ্লাইটের সঙ্গে সংযুক্ত করে কিন্তু সবাইকে পাঠানো হয়েছে, কিন্তু অনেকে বাদ পড়ে গেছে। এই বাদ পড়ার কারণটা কি সেটা অনুসন্ধান করা হচ্ছে। আরেকটা বিষয় আমার মনে হয় মাননীয় সংসদ সদস্য সঠিকভাবে বলেছেন যে যখনই আমরা আলোচনা করে ঠিক করি কত লোক যাবে কি যাবে, ঠিক তখনই দেখা যায় যে আমাদের দেশের এক শ্রেণীর লোক তারা ওই ম্যান পাওয়ারে ব্যবসা করে এবং তারা তড়িঘড়ি করে লোক পাঠানোর চেষ্টা করে। আবার এদের সাথে ওই মালয়েশিয়ারও কিছু সংযুক্ত আছে, যার ফলে জটিলতার সৃষ্টি হয়। প্রতিটি বারই যখনই আলোচনা করে, সরকারি পক্ষ থেকে আলোচনা করে একটা সমাধানে যায়, তখনই কিছু লোক দ্রুত সেখানে ছুটে যায়, যে একটা মানে একটা অস্বাভাবিক পরিস্থিতির সৃষ্টি করে। অনেক সময় যাওয়া যায়, তাদের কাজেরও ঠিক থাকে না, চাকরিরও ঠিক থাকে না, বেতনেরও ঠিক থাকে না, তারা সেখানে যে বিপদে পড়ে। এটা শুধু মালয়েশিয়া না, অনেক জায়গায় হয়। বারবার আমি দেশবাসীকে বলেছি যে এত টাকা জমি জমা সব বিক্রি করে লক্ষ লক্ষ টাকা দেওয়ার তো প্রয়োজন নাই। যদি দরকার হয় প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে তারা ঋণ নিতে পারে, প্রয়োজন বোধে বিনা জামানতেও ঋণ দেওয়া হয়। কাজে সেইভাবে তারা ঋণ নিয়ে সেখানে শুধু এটা তাদের সুনির্দিষ্ট করতে হবে যে সে যে যেতে চাচ্ছে তার চাকরিটা যথাযথ কি না, এটা নিশ্চয়তা দেওয়া হয়। এই নিশ্চয়তা পেলে পরে সে ব্যাংকের লোন নেবে, সেখানে চলে যেতে পারে, সে ব্যবস্থাটা কিন্তু আছে। কিন্তু তারপরেও আমাদের দেশের কিছু মানুষ আছে, কে আগে যাবে সেই দৌড় দিতে যে হাতা খাতা বাড়ি ঘর সব বিক্রি করে তারপরে পথে বসে, অথবা সেখানে যদি চলেও যায় বিপদে পড়ে। তো এখন মানুষকে বারবার আমরা বলছি যে এভাবে না যাওয়া, তারা সোজাসুজি যেটা নিয়ম সেই নিয়ম মেনে যদি চলে তাহলে কিন্তু এই বিপদগুলির সৃষ্টি হয় না। এটা হলো বাস্তব কথা। তবে এবারে কি সমস্যাটা হয়েছে অবশ্যই এটা আমরা খতিয়ে দেখছি, এবং এর জন্য যদি কেউ দায়ী থাকে অবশ্যই তার বিচার করা হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। তারকা চিহ্নিত প্রশ্ন 2, মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মাইনুল হোসেন খান, ঢাকা 14। আপনি প্রশ্নটি পাঠপূর্বক উত্থাপন করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি মাননীয় প্রধানমন্ত্রী অনুগ্রহ করে বলিবেন কি, বহুল প্রশংসিত কমিউনিটি ক্লিনিক কবে হইতে চালু করা হয়েছিল? এই ক্লিনিক কোনো সময় অবহেলিত অথবা বন্ধ হয়েছিল কিনা? হইয়া থাকিলে কোন সময় এবং পুনরায় কখন চালু হইয়াছিল? বর্তমানে কমিউনিটি ক্লিনিক হইতে জনগণ কি কি সেবা পাইতেছে? ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। তারকা চিহ্নিত প্রশ্ন 2 সংসদে উত্থাপিত হলো।
মাননীয় প্রধানমন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সংসদ সদস্যকে মাননীয় স্পিকার আপনার মাধ্যমে আমি ধন্যবাদ জানাচ্ছি। কমিউনিটি ক্লিনিক বর্তমান সরকারের সাফল্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত, যা দেশে বিদেশে নন্দিত। এই কার্যক্রমের মাধ্যমে দেশের দরিদ্র সুবিধাবঞ্চিত গ্রামীণ জনগণের নিকটস্থ কমিউনিটি ক্লিনিক হতে সমন্বিত স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা ও পুষ্টি সেবা পাচ্ছেন। এটা জনগণ ও সরকারের যৌথ প্রয়াসে বাস্তবায়িত একটি কার্যক্রম। ট্রাস্টের মাধ্যমে এই কার্যক্রম পরিচালিত হয়। জনমুখী এই কার্যক্রম 1996 সালে গৃহীত হয়, যার বাস্তবায়ন শুরু হয় 1998 সালে। 1998 সালে থেকে 2001 সময়ে 10,000-এর অধিক কমিউনিটি ক্লিনিক নির্মিত ও এর অধিকাংশ প্রায় 4,000-এর মতো চালু করা হয় এবং জনগণ সেবা পেতে শুরু করে। 2001 সালে সরকার পরিবর্তনের পর এই কার্যক্রম বন্ধ হয়ে যায়। এই অবস্থা 2008 অবধি চলমান থাকে। দীর্ঘদিন অব্যবহৃত থাকায়, নদী ভাঙন ও অন্যান্য কারণে 99টি কমিউনিটি ক্লিনিক ধ্বংস হয়ে যায়। 10,624টি বিদ্যমান থাকে। 2009 সাল হতে রিভাইটালাইজেশন অফ কমিউনিটি হেলথ কেয়ার ইনিশিয়েটিভ ইন বাংলাদেশ RCHCIB শীর্ষক প্রকল্পের মাধ্যমে কমিউনিটি ক্লিনিক পুনরুজ্জীবিতকরণ কার্যক্রম শুরু হয়। এই কার্যক্রমের মাধ্যমে 1998 থেকে 2001 সময় নির্মিত কমিউনিটি ক্লিনিকগুলো প্রয়োজনীয় সংস্কার ও মেরামত করা হয়। জনবল পদায়ন, ঔষধ ও প্রয়োজনীয় সামগ্রী সরবরাহপূর্বক নতুন নির্মিত কমিউনিটি ক্লিনিক পর্যায়ক্রমে চালু করা হয়। পরবর্তীতে কমিউনিটি ক্লিনিক পরিচালনার লক্ষ্যে চতুর্থ সেক্টর 4th HBNSP কর্মসূচিতে জানুয়ারি 2017 জুন হতে 2023 মেয়াদে কমিউনিটি বেসড হেলথ কেয়ার CBHC অপারেশনাল প্ল্যান অন্তর্ভুক্ত করা হয়। বর্তমানে কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের আওতায় কমিউনিটি বেসড হেলথ কেয়ার CBHC এর মাধ্যমে কমিউনিটি ক্লিনিক এর সমস্ত কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। সারা দেশে বর্তমানে 14,292টি কমিউনিটি ক্লিনিক নির্মাণ সম্পন্ন হয়েছে। তার মধ্যে মোট 14,275টি কমিউনিটি ক্লিনিক চালু রয়েছে এবং 98টি কমিউনিটি ক্লিনিকের নির্মাণ কাজ চলমান রয়েছে। কমিউনিটি ক্লিনিক হতে গ্রামীণ জনগণ মূলত স্বাস্থ্য শিক্ষা, স্বাস্থ্য উন্নয়ন, পুষ্টি, পরিবার পরিকল্পনা, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস রোগ শনাক্তকরণ, সীমিত নিরাময়মূলক সেবা সহ জরুরি জটিল রোগীদের যথাযথ ব্যবস্থাপনার জন্য উচ্চতর পর্যায়ের রেফার সংক্রান্ত সেবা প্রদান করা হচ্ছে। এছাড়া অসংক্রামক রোগসমূহ প্রাথমিকভাবে নিরূপণ ও উচ্চতর পর্যায়ে রেফার, যেমন উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, আর্সেনিকোসিস, অটিজম ইত্যাদি কার্যক্রম পরিচালিত হচ্ছে। অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কমিউনিটি ক্লিনিকে নিয়মিত স্বাস্থ্য শিক্ষা কার্যক্রম আরও জোরদারকরণ এবং একটি কার্যকর রেফারেল ব্যবস্থাপনা প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। আর বিশেষ করে প্রসূতি মা যারা সন্তান সম্ভবা, তাদের নিয়মিত পরীক্ষা করা এবং তাদেরকে পরামর্শ দেওয়া এবং প্রসবকালীন সময় তাদের সেবা এবং প্রসব পরবর্তী সময় তাদের পরামর্শ প্রদান, সেটাও এই কমিউনিটি ক্লিনিক থেকে যথাযথভাবে করা হচ্ছে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মাইনুল হোসেন খান, আপনি একটি সম্পূরক প্রশ্ন করুন। আমি প্রথমে মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাই উনি আমার প্রশ্নের উত্তর প্রদানের জন্য। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের জনগণ বর্তমানে চিকিৎসা ক্ষেত্রে ঔষধ সহ নানা ধরনের সুযোগ সুবিধা পাচ্ছে, চিকিৎসার মান অনেক বৃদ্ধি পেয়েছে। মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আমার সম্পূরক প্রশ্ন, দেশে এখন পর্যন্ত যদি যে সকল জেলায় মেডিকেল কলেজ স্থাপন করা হয়নি, উক্ত মেডিকেল কলেজ স্থাপন করার কোনো পরিকল্পনা আছে কিনা? ধন্যবাদ মাননীয় স্পিকার আপনাকে। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় স্পিকার, কমিউনিটি ক্লিনিক থেকে মাননীয় সংসদ সদস্য পৌঁছে গেছে মেডিকেল কলেজে, বরং কমিউনিটি ক্লিনিকের ব্যাপারে আরো তার জানার উচিত ছিল। যাই হোক, আমরা 30 প্রকার ঔষধ দিচ্ছি কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে, স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিয়েছি। এমনকি আমরা উপজেলা হাসপাতালগুলিতে ওয়েব ক্যামেরার ব্যবস্থা করে দিয়েছি। বিশেষায়িত ডাক্তারের পরামর্শ নেবার সুযোগটাও এখানে কমিউনিটি ক্লিনিক এবং উপজেলা স্বাস্থ্য
মানে হাসপাতাল থেকেও দেওয়া হচ্ছে, ব্যবস্থা করছি। মাননীয় স্পিকার, মেডিকেল কলেজ আমাদের জানি না, আমরা আসলে বাঙালি হুজুগে বাতে, যখন একটা কিছু করবেন তখন সবার ঘরের দরজা একটা করে চাই। যেমন এয়ারপোর্ট, এখানেই একজন মাননীয় সংসদ সদস্য বলে দিলেন তার জেলায় এয়ারপোর্ট, আর জেলায় জেলায় এয়ারপোর্ট হয় না। আর মেডিকেল কলেজগুলিও যে যখন আমরা করছি, অবশ্যই মেডিকেল কলেজ করবার আগে যথাযথ শিক্ষক পাওয়া যাবে কিনা, কত ছাত্র পাওয়া যাবে, এবং যারা শিক্ষা নেবে সেখানে সেই হাসপাতাল উপযুক্ত আছে কিনা বা সেই সেবাটা নিতে পারবে কিনা, এই সকল বিষয়গুলি বিবেচনা করেই কিন্তু মেডিকেল কলেজগুলি করা হয়। এখানে এখন সবার ইচ্ছা মতো ঘরের দরজায় তো মেডিকেল কলেজ করা সম্ভব না। তো মাননীয় সংসদ সদস্যকে আমি বলবো, যেগুলি আগে চালু হচ্ছে তার মান সম্পন্ন করা, সেগুলিকে যথাযথভাবে কাজে লাগানো, এবং যারা সেখানে শিক্ষা নেবে সেই শিক্ষা নেবার মতো যোগ্যতা এবং শিক্ষা নিতে পারবে কিনা সেগুলি বিবেচনা করেই কিন্তু আমরা মেডিকেল কলেজগুলি করব। এটা আমি মাননীয় স্পিকার আপনার মাধ্যমে আমাদের মাননীয় সংসদ সদস্য সকলকে এটা জানাতে চাই, কারণ আমি জানি আমাদের সংসদ সদস্যরা পারলে সব জায়গায় একটা করে যার যার কনস্টিটিউয়েন্সিতে একটা মেডিকেল কলেজ করে ফেলে। একটা কলেজ করলেই তো হলো না, কলেজটা করার পর যথেষ্ট শিক্ষাটা পাবে কিনা, সেই শিক্ষক তো দরকার। এখন আমরা কি মানে মানুষ মারা বা রুগী মারা ডাক্তার তো তৈরি করতে পারি না। যে ডাক্তার হবে তাকে যথাযথ শিক্ষা নিয়েই করতে হবে। কাজে আমি মাননীয় সংসদ সদস্যকে এটাই বলবো যে এর পরবর্তীতে কোথায় কোথায় মেডিকেল কলেজ হবে সেটা অবস্থা বিবেচনা করে, সেখানে যথাযথ শিক্ষক থাকবে কিনা, চিকিৎসা শিক্ষার জন্য হাসপাতাল আছে কিনা, ছাত্রছাত্রী পাওয়া যাবে কিনা, সবগুলি বিবেচনা করেই আমরা মেডিকেল কলেজগুলি করব। এটাই হচ্ছে আমার প্রস্তাব, যে আমাদের মাননীয় সংসদ সদস্যরা অবশ্যই সেই বিষয়টা দেখবেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় সদস্য জনাব আখতারুজ্জামান, গাজীপুর 5, সম্পূরক প্রশ্ন করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে এই সম্পূরক প্রশ্ন করার সুযোগ দেওয়ার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে আমাদেরকে অবহিত করেছেন আগামী দিনে মেডিকেল কলেজ স্থাপনের কি পলিসি হবে, আমরা অবগত হলাম। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রীকে। আমার বিষয়টি হলো 1996 থেকে 2001 সাল পর্যন্ত এই বাংলাদেশের পার্লামেন্টের রাজনীতির ইতিহাসে এটাকে স্বর্ণযুগ বলা হয়, কারণ সেখানে এই স্ট্যান্ডিং কমিটিতে মাননীয় প্রধানমন্ত্রী একজন সদস্যকে মন্ত্রীর পাশাপাশি রেখে মর্যাদা দিয়েছিলেন সভাপতি করার, গণতন্ত্রকে এবং এই যে সংসদে প্রশ্নোত্তর পর্ব এবং তখনই স্থাপন করেছেন, এবং বয়স্ক ভাতা থেকে আরম্ভ করে অনেক অনেক কাজ করেছেন, বেঞ্চমার্ক। আর এর মধ্যে অনেক দিন পর্যন্ত বাংলার ইতিহাসে স্বাস্থ্য সেবার ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম লিপিবদ্ধ থাকবে এই কমিউনিটি ক্লিনিক করার জন্য। আমি এই কমিউনিটি ক্লিনিকে আমি ভিজিট করেছি, প্রতিদিন সকালে 300 থেকে 400 মা বোন সেখানে আসে চিকিৎসা সেবা নেবার জন্য, এবং এটা এত জনপ্রিয় হয়েছে, মানুষের আস্থার স্থল হয়েছে। তাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার বিনীত প্রশ্ন যে এই সীমিত অর্থের মধ্যেও স্বাস্থ্য খাতে আগামী বাজেটে কিছু অর্থ বৃদ্ধি করে ভবিষ্যতে 5 বছর মেয়াদী একটা পরিকল্পনা নিয়ে কমিউনিটি ক্লিনিককে 5 শয্যা বিশিষ্ট হসপিটালে কোনো সুযোগ আছে কিনা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার বিনীত প্রশ্ন। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় স্পিকার, আমাদের হাসপাতাল কিন্তু আছে, তাছাড়া এই কমিউনিটি ক্লিনিক ছাড়াও ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র আছে, পরিবার পরিকল্পনা কেন্দ্র আছে, বিভিন্ন মা ও শিশু কেন্দ্র আছে, সারা দেশব্যাপী কিন্তু ছড়িয়ে আছে। কমিউনিটি ক্লিনিকটা একটা প্রাথমিক চিকিৎসা সেবা বা স্বাস্থ্য পরীক্ষার জায়গা। এটা ঠিক ওই হাসপাতাল হিসেবে এটা গড়ে তোলা না, কারণ হাসপাতাল তো উপজেলা হাসপাতাল আছে, এই উপজেলা হাসপাতালগুলি 30 শয্যা বিশিষ্ট ছিল। আমরা জনসংখ্যা, রোগীর প্রাপ্যতা দেখে সেগুলিকে 51 শয্যা বিশিষ্ট করা হয়েছে। জেলা হাসপাতালগুলি যেগুলি 100 শয্যা বিশিষ্ট ছিল, সেটাও আমরা একটা সার্ভে করেছিলাম ওই 96 সালে যখন সরকারে ছিলাম, কোন কোন জেলায় কত রোগী যায় এবং কত সেবা নেবে সেই হিসাব করে কোনো হাসপাতাল 250 বেডের, কোনো জায়গায় 500 বেডের, এভাবে আমরা কিন্তু স্বাস্থ্যসেবা শয্যার সংখ্যা বৃদ্ধি করে স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছি। আর কমিউনিটি ক্লিনিকটা হচ্ছে আমাদের বিশেষ করে মা বোনেরা, তারা
রোগে ভুগলে পরে তাদেরকে অপেক্ষা করতে হয় স্বামী, দেবর অথবা ভাই কে কখন বা বাবা হাসপাতালে নিয়ে যাবে। এই কথাটা বিবেচনা করে, এটা সম্পূর্ণ আমার নিজস্ব একটা চিন্তা ফসল, আমি ঠিক করলাম যে আমরা যদি এভাবে একটা প্রাথমিক স্বাস্থ্য সেবাটা নেওয়ার ব্যবস্থা করতে পারি, আর ঔষধগুলি যেগুলি খুবই প্রয়োজনীয় সেই ঔষধ আমরা এখন কমিউনিটি ক্লিনিক থেকে 30 প্রকার ঔষধ বিনা পয়সায় দিচ্ছি। প্রেসক্রিপশন নিয়ে গেলে আমরা বিনা পয়সায় ঔষধটা দিয়ে দিই। শুধু অ্যান্টিবায়োটিকটা আমরা বন্ধ করে দিয়েছি, কারণ অ্যান্টিবায়োটিক এটা বেশি নিতে নিতে রেজিস্ট্যান্স হয়ে যায়, পরে কাজ করে না। এটা যথাযথ ডাক্তারের পরামর্শ নিয়ে সেটা নিতে পারবে, কিন্তু আমরা সেভাবে দিচ্ছি। কারণ যেখানে মানে অতিরিক্ত শয্যা করে হাসপাতাল করবার জন্য না, এখানে যারা মানে সেবাটা দেয় তারা কিন্তু স্বাস্থ্যকর্মী হিসেবে দেয়, ডাক্তার হিসেবে না। তাদেরকে ট্রেনিং দেওয়া হয়, মিডওয়াইফারি ট্রেনিং, আর এই যে স্বাস্থ্যসেবা ট্রেনিং সেটাও আমরা দিচ্ছি। দিয়ে তারা এই প্রাথমিক একটা পরীক্ষা, যেমন যার ডায়াবেটিস আছে অনেকে নিজে নিজে পরীক্ষা করতে পারে না, কমিউনিটি ক্লিনিকে গেলে বিনা পয়সায় পরীক্ষা করে দেওয়া হয়। কারো প্রেশার আছে, সে কমিউনিটি ক্লিনিকে গেলে বিনা পয়সায় প্রেশারটা চেক করে দেওয়া হয়। এই স্বাস্থ্য সেবাটা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্যই কমিউনিটি ক্লিনিক। আর হাসপাতালের যত হাসপাতালই করা আছে, হাসপাতাল তো অভাব নেই। বাংলাদেশের কোনো মেডিকেল বিশ্ববিদ্যালয় ছিল না, প্রথম মেডিকেল বিশ্ববিদ্যালয় আমরা করে দিই। এখন আমরা বিভাগওয়ারি মেডিকেল বিশ্ববিদ্যালয় তৈরি করে দিচ্ছি। সেই সাথে সাথে যাতে করে গবেষণা হয় স্বাস্থ্য বিষয়, স্বাস্থ্য বিজ্ঞানের উপর গবেষণার উপর আমরা বিশেষ জোর দিয়েছি। আর এই কমিউনিটি ক্লিনিকগুলি আমরা করার পরে 2001 সালে যখন আমরা সরকার আসতে পারিনি, তখন খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী হলো সেটা বন্ধ করে দিয়েছিল। তার যুক্তি ছিল কমিউনিটি ক্লিনিকে যারা চাকরি পাবে আর যারা সেবা পাবে এরা সবাই নাকি নৌকায় ভোট দেবে, এরা নাকি অন্য কোথাও ভোট দেবে না। এই যে নৌকায় ভোট দেবে, তো সেই ভোট বন্ধ করার জন্য সে ক্লিনিকই বন্ধ করে দিয়েছিল। এটা হচ্ছে মানুষের চিন্তার দণ্ডতা। আমরা রাষ্ট্র চালাই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, দেশের মানুষের কল্যাণে। বহুদলীয় গণতন্ত্রের দেশ বাংলাদেশ, যেহেতু বহুদলীয় গণতন্ত্রের দেশ বাংলাদেশ, এটা তো মত পথ ভিন্নতা থাকবেই। যে যার যেখানে ইচ্ছা সে সেখানে ভোট দেবে। সেখানে তো এখন অমুক জায়গায় কে ভোট দিল দেখেই আমরা কিছু করব না, সেটা তো না। আমরা কাজ করব সুষম উন্নয়ন, প্রতিটি এলাকা যথাযথ উন্নত করবার মানসিকতা নিয়ে, যে সে দলমত নির্বিশেষে যেই হোক সে সেই সেবাটার জন্য পায়, সেটাই আমাদের লক্ষ্য। আর সেইভাবেই কিন্তু আমরা করে যাচ্ছি। এই যে আমি ঘর দিচ্ছি, আমি কি বেছে দিচ্ছি যে কে আওয়ামী লীগ করে তাকে দেবো, আওয়ামী লীগ না করে দেবো, তা তো নয়। ওই এলাকায় যত ভূমিহীন গৃহহীন আছে, সে আমাকে ভোট দিক না দিক সেটা বড় কথা না, বড় কথা সে দেশের নাগরিক। কাজে সে যদি ভূমিহীন হয়, গৃহহীন হয়, সে বিনা পয়সায় ঘর পাবে, আমরা দিয়ে দিচ্ছি। ক্লিনিক্যাল ট্রিটমেন্ট যারা নিচ্ছে এটা তো বেছে নেওয়া হচ্ছে না, আমরা যারাই আসবে তারাই চিকিৎসা সেবা নিতে পারছে। আমরা মানুষের কল্যাণে কাজ করি। তবে হাসপাতালের চিকিৎসা আছে, সেখানে আমরা অনলাইনে বিশেষজ্ঞদের পরামর্শ যাতে পেতে পারে সেই ব্যবস্থাটাও নেওয়া হচ্ছে। ডিজিটাল বাংলাদেশ, এই ডিজিটাল পদ্ধতিতে চিকিৎসা সেবার ব্যবস্থা এখন আমরা করে দিচ্ছি। কাজে সেভাবেই আমরা আরো আধুনিক প্রযুক্তি দিয়ে চিকিৎসার ব্যবস্থা নিয়েছি। আর মেডিকেল কলেজগুলিও আমরা করে দিচ্ছি। বাকি যে কটা ডিভিশন আছে সেখানে আমরা বিশ্ববিদ্যালয় যে কটা ডিভিশন, সব ডিভিশনে আমরা পর্যায়ক্রমিকভাবে মেডিকেল বিশ্ববিদ্যালয়গুলি করে দেব। উচ্চমানের উন্নত মান চিকিৎসা যাতে আমার দেশের মানুষ পায় সেটা আমরা নিশ্চিত করেছি। এবং আমি সেই 96 সাল থেকে এ পর্যন্ত বাংলাদেশের যতগুলি ইনস্টিটিউট করে দিয়েছি চিকিৎসা খাতে, অতীতে কিন্তু এটা হয়নি। তবে 96 সালে যেগুলি করেছিলাম সেগুলি আবার ওই একটু এদিক ওদিক চিন্তা করে আমার নামগুলি বাদ দিয়ে সেগুলো আবার নতুন করেও করা হয়েছে, কিন্তু আমরা সেসব করিনি। আমরা এখন প্রত্যেকটা ইনস্টিটিউট খুব আন্তর্জাতিক মান সম্পন্ন। আমাদের অনেকেই একটু অসুখ হলে বিদেশে যান, কিন্তু করোনার সময় কেউ বিদেশে যেতে পারেনি। তখন আমাদের এইসব হাসপাতালে যখন চিকিৎসা নিতে গেছেন অনেকে ভেবেছেন এই বাংলাদেশে এরকম হাসপাতাল আছে, একটু অবাকও হয়েছে। তো এই হলো বাঙালির অবস্থা। তো যাই হোক, আমি মাননীয় সংসদ সদস্য থেকে বলতে চাই, যেখানে আমরা হাসপাতাল বেড করে ওভাবে চিকিৎসা সেবা দিচ্ছি না, তার জন্য উপজেলা আছে। তবে মাননীয় সংসদ সদস্যরা যার নিজের এলাকায় এই স্বাস্থ্য কেন্দ্রটা যাতে যথাযথভাবে চলে সেদিকে একটু যত্নবান হলে মানুষ আরো সেবাটা পাবে। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ, স্পিকার।
ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় সদস্যবৃন্দ, মাননীয় প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নকাল আজকের মতো এখানেই শেষ হলো। মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি অনুযায়ী এখন মাননীয় মন্ত্রীগণের জন্য নির্ধারিত প্রশ্ন জিজ্ঞাসা উত্তর। তারকা চিহ্নিত প্রশ্ন 1 ও 2 পরবর্তী নির্ধারিত দিনে স্থানান্তরিত। তারকা চিহ্নিত প্রশ্ন 3 মাননীয় সদস্য জনাব মোর্শেদ আলম, নোয়াখালী 2, আপনি উত্থাপন করুন। মাননীয় স্পিকার, আমার তারকা চিহ্নিত প্রশ্ন 3 আপনার মাধ্যমে এই মহান সংসদে উত্থাপন করলাম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। তারকা চিহ্নিত প্রশ্ন 3 সংসদে উত্থাপিত হল। মাননীয় ধর্ম বিষয়ক মন্ত্রী জনাব মোহাম্মদ ফরিদুল হক খান। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। জনাব মোর্শেদ আলম 269 নোয়াখালী 2 থেকে যে প্রশ্নটি করেছেন তার উত্তর হল, মসজিদ ভিত্তিক শিশু গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের আওতায় নোয়াখালী জেলার সদর উপজেলায় ইতোমধ্যে প্রাক প্রাথমিক শিক্ষা কেন্দ্র 85টি করা হয়েছে। বয়স্ক কোরআন শিক্ষা কেন্দ্র 3টি, সহজ কোরআন শিক্ষা কেন্দ্র 138টি, বেগমগঞ্জ উপজেলায় প্রাক প্রাথমিক শিক্ষা কেন্দ্র 60টি, বয়স্ক পুরাতন শিক্ষা কেন্দ্র কোরআন শিক্ষা কেন্দ্র 3টি, সহজ কোরআন শিক্ষা কেন্দ্র 101টি, সোনাইমুড়ি উপজেলায় প্রাক প্রাথমিক শিক্ষা কেন্দ্র 40টি, বয়স্ক কোরআন শিক্ষা কেন্দ্র 1টি, সহজ কোরআন শিক্ষা কেন্দ্র 81টি, চাটখিল উপজেলায় প্রাক প্রাথমিক শিক্ষা কেন্দ্র 52টি, বয়স্ক কোরআন শিক্ষা কেন্দ্র 1টি, সহজ কোরআন শিক্ষা কেন্দ্র 76টি, সেনবাগ উপজেলায় প্রাক প্রাথমিক শিক্ষা কেন্দ্র 44টি, সহজ কোরআন শিক্ষা কেন্দ্র 82টি, কোম্পানিগঞ্জ উপজেলায় প্রাক প্রাথমিক শিক্ষা 33টি, বয়স্ক কোরআন শিক্ষা কেন্দ্র 1টি, সহজ কোরআন শিক্ষা কেন্দ্র 88টি, কবিরহাট উপজেলায় প্রাক প্রাথমিক শিক্ষা কেন্দ্র 34টি, বয়স্ক কোরআন শিক্ষা কেন্দ্র 1টি, সহজ কোরআন শিক্ষা কেন্দ্র 82টি, সুবর্ণ উপজেলায় প্রাক প্রাথমিক শিক্ষা কেন্দ্র 52টি, বয়স্ক কোরআন শিক্ষা কেন্দ্র 1টি, সহজ কোরআন শিক্ষা কেন্দ্র 77টি এবং হাতিয়া উপজেলায় প্রাক প্রাথমিক শিক্ষা কেন্দ্র 70টি, বয়স্ক কোরআন শিক্ষা কেন্দ্র 1টি এবং 86টি সহজ কোরআন শিক্ষা কেন্দ্র স্থাপনের মাধ্যমে শিক্ষা কার্যক্রম চালু করা হয়েছে। প্রকল্পের মেয়াদ জানুয়ারি 2020 থেকে ডিসেম্বর 2024 সমাপ্ত হলে নতুন প্রকল্প গ্রহণের পরিকল্পনা সরকারের রহিয়াছে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য জনাব মোর্শেদ আলম, সম্পূরক প্রশ্ন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমাদের সরকার গত 1.5 দশকে সমগ্র দেশে উপজেলা ভিত্তিক একটি করে দৃষ্টিনন্দন মসজিদ, মডেল মসজিদ নির্মাণ সহ মসজিদ ভিত্তিক নানান প্রকল্প জনগণের নিকট ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। এমত অবস্থা আমি মাননীয় ধর্ম বিষয়ক মন্ত্রী মহোদয়ের নিকট আমার সম্পূরক প্রশ্নের মাধ্যমে জানতে চাই, মসজিদ পাঠাগার সম্প্রসারণ ও শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় আগামী অর্থ বছরে আমার নির্বাচনী এলাকা নোয়াখালী 2 জেলার সেনবাগ ও সোনাইমুড়ি উপজেলার কোনো প্রকল্প গ্রহণ করবেন কিনা, করলে তা কবে নাগাদ বাস্তবায়ন করা হবে? মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা বঙ্গবন্ধুর আদর্শে আদর্শিত হয়ে ইসলামের প্রচার ও প্রসারে কাজ করে যাচ্ছেন। তার ধারাবাহিকতায় 564টি মডেল মসজিদ, উপজেলা ভিত্তিক 1টি এবং জেলা সদরে 1টি, এইভাবে 564টি মডেল মসজিদ নির্মাণ করার পরিকল্পনা গ্রহণ করেছেন, যা 11 জাতীয় সংসদে যখন আমাদের ইস্তেহার দিয়েছিলেন, নির্বাচন ইস্তেহার, সেই নির্বাচন ইস্তেহারে মাননীয় প্রধানমন্ত্রী সেই জায়গায় এটাকে তুলে এনেছেন এবং সে কারণেই
ধারাবাহিকতার মধ্য দিয়ে আজকে 300টি আমাদের মসজিদ এই পর্যন্ত উদ্বোধন হয়েছে। আগামী মাসের শেষের দিকে কয়েকটি উদ্বোধন হবে এবং এরপরে ধারাবাহিকতায় বাকি কাজ শেষ হবে। এর বাইরে আমাদের নতুন করে মসজিদ আর কোথাও করার কোনো সুযোগ নাই। এটা প্রকল্পের মধ্যে যেটা আছে সেই প্রকল্পের মাধ্যমে সেটা বাস্তবায়ন হবে। পাশাপাশি আপনার প্রশ্নের উত্তরের মধ্য দিয়ে একটি জিনিস বলতে চাই, সরকার প্রধান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মানে প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যে ইসলাম প্রচার ও প্রসারের কাজ করেছেন, এর বাইরে নতুন করে কোনো কিছু করার আমাদের হাতে কোনো সুযোগ নেই। তবে আপনার যদি ব্যক্তিগতভাবে আপনি যদি কোনো ডিও লেটার দেন এবং সেটা যদি আমাদের সংস্কার হোক বা উন্নয়ন হোক বা কিছুর মধ্যে দেওয়ার সুযোগ থাকে, অবশ্যই আমরা সেটা বিবেচনা করবো ইনশাল্লাহ। আপনাকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য জনাব শাহজাহান খান, মাদারীপুর 2, সম্পূরক প্রশ্ন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমার জেলা মাদারীপুর। এই জেলায় জাকাত তহবিলের অনুদান দেওয়া হয়েছে বহু লোককে এবং ঢাকা ধর্ম মন্ত্রণালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশন থেকে। আমি অবাক হয়েছি মাননীয় স্পিকার, আমাদের 5টা উপজেলা, একটা উপজেলার একটা ইউনিয়নে 69 জন এবং ওই উপজেলায় পেয়েছে 137 জন, আর একটি উপজেলায় কেউ পায়নি। আমার সদর উপজেলায় পেয়েছে 7 জন, আমার আরেকটি ইউনিয়ন সেখানেও এরকমই 10-15 জন এরকম পেয়েছে। এই বৈষম্যের কারণটা কি? এবং মাননীয় মন্ত্রী দয়া করে বলবেন কি আসলে এই জাকাত তহবিল বন্টনের নীতিমালাটা কি এবং সেই নীতিমালা অনুযায়ী ইসলামিক ফাউন্ডেশন থেকে এই টাকা অনুদান বরাদ্দ করা হয়েছে কিনা, আর যদি না হয়ে থাকে এই যে একটা বিরাট বৈষম্য, এই বৈষম্যটা উনি দূর করবেন কিনা। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমাদের অত্যন্ত প্রিয় ব্যক্তি আমাদের জাতীয় সংসদ সদস্য মহোদয় যে প্রস্তাবটা করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই গুরুত্বপূর্ণ আলোকে আপনাদেরকে জানাতে চাই, আমাদের নীতির মালার মধ্যে ক্লিয়ার উল্লেখ করা আছে যে টাকা যেখান থেকে কালেকশন হবে, অর্থাৎ যে উপজেলা থেকে যে টাকাটা কালেকশন হবে তার 70% টাকা সেই উপজেলাকেই আমরা আবার দিয়ে দিই, আর 30% টাকা সেটা আমাদের সেন্ট্রাল বেজ আসে। এই সেন্ট্রাল বেজ যখন আসে তখন আমরা সারা বাংলাদেশে ওই সেন্ট্রাল বেজে 30% টাকাটা আবার ওই সারা বাংলাদেশে সব জায়গাতে কিন্তু আমরা দিই। তাতে করে সেই টাকাটা খুবই কম। 30% টাকা যখন সারা বাংলাদেশে আমরা বিভাজন করি তখন দেখা যায় যে 2 জন 5 জন 7 জন 10 জন এমন পায়, কিন্তু 70% তো যে টাকা দিয়েছে তার উপজেলাতে সেই টাকাটা রয়ে যায়। যে ডিস্ট্রিক্ট থেকে আমাদের যে টাকাটা আসে সেই ডিস্ট্রিক্টে সেই টাকাটাই রয়ে যায়। অতএব এই জায়গায় নতুন করে আলাদা করে আমরা দিব সেই সুযোগ নাই। সে কারণেই এবার মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা আগামী জাকাত আমাদের বোর্ড হয়েছে এবং জাকাত বোর্ডের নীতিমালা হয়েছে, বিধিমালা হয়েছে, সেই আলোকে আগামী হজ পর্ব শেষ হওয়ার পরে আমরা জাকাতকে নিয়ে একটা আন্দোলন জনসমক্ষে একটা এমনভাবে প্রচারটা করতে চাই যে সাধারণ মানুষ যারা জাকাত দেয় তারা যেন উদ্বুদ্ধ হয়। একটি জিনিস আপনাদের জ্ঞাতার্থে জানাতে চাই, আমাদের সংসদে যারা আছি আমরা আমাদের সবার জ্ঞাতার্থে এই জিনিসটা জানানো দরকার। সে বিষয়টি হলো জাকাত ফান্ডে, সরকারি ফান্ডে যদি কেউ জাকাত দেন, সে কথা 20,000 টাকা জাকাত দিলেন, তার ইনকাম ট্যাক্সে যখন দেখা যাবে যে 50,000 টাকা তার ট্যাক্স দিতে হবে, এই 20,000 টাকা সেই জায়গায় যদি আমরা জমা দিয়ে দেই তাহলে কিন্তু এই জাকাত ফান্ডে দিলেই এই রিসিপ্টটা দেখালে কিন্তু সেই জায়গায় 20,000 টাকা রিবেট পাওয়া যায়। এত সুযোগ থাকতেও আমরা সেই কাজটি কোনোদিন করিনি বা কেউ কোনোদিন এই কথাটা উত্থাপন করিনি। তাই আমি মাননীয় সংসদ সদস্যকে আমাদের মাননীয় স্পিকার মহোদয়ের মাধ্যমে জানাতে চাই, আমরা প্রত্যেকটা উপজেলা থেকে জাকাত কালেকশন যেন করতে পারি, আর ওই কালেকশনের 70% সেই উপজেলাতে জন্য আমরা দিতে পারি। এই ব্যবস্থা নেওয়ার জন্য আমি আজকে হাউজে সবার কাছে বিনয়ের সাথে অনুরোধ করবো, স্ব এলাকার আমরা যে এমপি যেখানে আছি আমরা প্রত্যেক এলাকা থেকে জাকাত কালেকশনের জন্য একটা উদ্যোগ আগামীতে গ্রহণ করব, আমরা সবাইকে যেন সমহারে সেটা দিতে পারি। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ মকবুল হোসেন, পাবনা 3।
সম্পূরক প্রশ্ন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আপনার মাধ্যমে মাননীয় ধর্মমন্ত্রী মহোদয়ের কাছে সদয় জানতে চাচ্ছি, বর্তমান অর্থ বছরে মসজিদ এবং মন্দিরের জন্য যে টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল 2.5 লক্ষ এবং 50,000 টাকা, মন্দিরের জন্য 50,000 টাকা আর মসজিদের জন্য 2.5 লক্ষ টাকা, উনি প্রত্যেকটি ফর্মে ব্যাংকের নাম, অ্যাকাউন্ট নাম্বার, রাউটিং নাম্বার সমস্ত কিছু নিয়েছিলেন। আজকে জুন মাসের 5 তারিখ, অদ্যাবধি সেই টাকাটি ব্যাংকে পায় নাই। আমি গতকালকেও সবার কাছে জেনে এসেছি। আমি মন্ত্রী মহোদয়ের সাথে কয়েকদিন কথা বলেছি, উনি বলছেন যে না, টাকা চলে গেছে, টাকা চলে গেছে। আগে এই টাকাটা যেত ইউনোর কাছে, চেক যেত, ইউনো আমাদেরকে অবহিত করে মসজিদ অ্যাকাউন্টে জমার ব্যবস্থা করে দিত। এবার কোন কারচুপির মাধ্যমে আমার এলাকা সহ আমার মনে হয় সারা বাংলাদেশে কোনো জায়গায় টাকা পায় নাই। কারণ আমার পাশে পাবনা বসে আছে, পাবনা সদর, সেও পায় নাই, বাগেরহাট পায় নাই। তাহলে মাননীয় প্রধানমন্ত্রীর যে সিদ্ধান্ত বাস্তবায়নে আপনি দায়িত্বে আছেন, সেই দায়িত্ব আপনার অবহেলা হয়েছে, যার জন্য আজ পর্যন্ত আমরা এই মসজিদ মন্দিরে যারা আছে তাদের কাছে অবহেলিত হচ্ছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর সম্মুখে আমি আপনাকে এটা অবহিত করলাম। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। অত্যন্ত যুক্তিসঙ্গত কথা উপস্থাপন করেছেন। আসলে বিষয়টা জানার দরকার, আপনি বলেছেন বিধায় সে বিষয়টা আমি আপনাদেরকে অবহিত করতে পারছি। আমাদের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যখন হয় তার আগে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বলেছেন, নির্বাচন সামনে, তোমরা প্রত্যেকটা স্ব উপজেলার বা আমাদের মেম্বার অফ পার্লামেন্ট যারা আছেন তাদের এই টাকাটা তোমরা দিয়ে দাও। আমরা তখন দিয়ে দিয়েছি, যে কারণে এই মাঝখানে যে সময়টা, এই সময়টায় যারা গত ওই সময় নিয়েছেন তারা পাচ্ছেন, আর যারা অতীতে নেন নাই, যে এমপি নেন নাই, যার যেটা খালি আছে সেটা কিন্তু তারা নিয়ে গেছেন, এবার আমরা দিচ্ছি। এখন হ্যাঁ, 2-1টা পাওয়া নাও যেতে পারে। বিষয়টা হলো মানে প্রধানমন্ত্রীর নির্দেশনায় অর্থ মন্ত্রণালয় থেকে চিঠি এসেছে, সেই নির্দেশনার আলোকে আমরা অনলাইনে টাকাটা পাঠাচ্ছি। অনলাইনে টাকাটা পাঠাতে গিয়েই আপনার রাউটিং নাম্বার লিখেছে, ব্যাংকের নাম লিখেছে, ব্যাংকের নাম লিখতে হয়েছে, ব্যাংকের অ্যাকাউন্টের নাম লিখতে হয়েছে, এবং ইংলিশে ব্যাংকের অ্যাকাউন্টের যে নামটা আছে সেই নামটা অক্ষরের মধ্যে যা আছে ঠিক সেইভাবেই লিখতে হয়। আমার কাছে যতজন গেছেন তাদেরকে আমি বুঝিয়ে দিয়েছি সেই কথাগুলো, এবং ওই লিখার মধ্যে ইংলিশে স্পেলিংয়ে যদি একটা অক্ষর ভুল হয় তাহলে অনলাইনে সেটা ঢুকবে না, এবং একটা ফুল স্টপের জন্য সেটা ভুল হতে পারে। অতএব যাদেরটা গেছে তাদেরটা সঠিক ছিল গেছে, যাদেরটা যায় নাই কিছু না কিছু ত্রুটি অবশ্যই তার ভিতরে আছে। হয়তো এনআইডি কার্ড জমা দেয় নাই, হয়তো ব্যাংকের স্টেটমেন্ট জমা দেয় নাই, কোনো না কোনো কারণে হবে। আর যাদের দেওয়া আছে তাদেরকে আমি এখনো বলবো, অনুরোধ করবো যে আপনারা আসেন, আমাদের কাছে খোঁজ নেন, দেখেন কি কারণে যায় নাই, আমরা কিন্তু বের করে দিতে পারবো সেই জিনিসটা। না আসলে তো আমি হঠাৎ করে তো কাউকে বলতে পারবো না। আসলে আমাদের সমাজের জাতীয় সংসদ সদস্য যারা এখানে আছেন অনেকেই কিন্তু যান না, হঠাৎ 2-1 যান। যাই হোক, আমার কথা দরকার পড়লে যাবেন, আমরা তার ব্যবস্থা নেব। আমি আপনাদেরকে এটুকু আশ্বস্ত করতে চাই যে গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে যারা এমপি ছিলেন তারা তখন নির্বাচনের খাতে সমস্ত টাকা দিয়ে শেষ করেছেন। অতএব এই অর্থ বছরে তাদেরকে দেওয়ার আমার আর কোনো সুযোগ আছে কিনা আপনাদের বিবেচ্য বিষয়। আগামীতে আমি দেখেন, গত এই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে এই জায়গায় হাউজের ভিতরে সবার ডেস্কে ডেস্কে আমি কিন্তু সবকিছু পৌঁছে দিয়েছি, নির্দিষ্ট টাইম দিয়েছি, সেই টাইমের মধ্যে জমা দিয়েছি, আমরা কিন্তু পেমেন্ট করেছি সেগুলো। আপনাদের ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে, আপনারা বেঁচে থাকেন, অবশ্যই আগামী আমাদের যে বাজেট হচ্ছে, বাজেটের পরে আমরা অগাস্ট মাসের শেষ থেকে শুরু করব। অগাস্ট সেপ্টেম্বর 2 মাসে ফর্ম দেব, এবং অক্টোবর নভেম্বর ডিসেম্বরে আমরা টাকা দিয়ে শেষ করব। কেন আমরা শেষ করবো এই কারণটা বলতে চাই। ডিসেম্বরের পরে হজের কাজে আমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হয়, এবং খুব সেন্সিটিভ বিষয়, যে হজ অনেক সময় অনেক কিছু হয়। আমরা এই আগে থেকে প্রস্তুতি নেই বিধায় মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা পরামর্শে আমরা একটা কাজ করছি বিধায় আজ পর্যন্ত কিন্তু ইনশাল্লাহ হজের ব্যাপারে কোনো রকম ত্রুটি বিচ্যুতি গত 2 বছর পান নাই, এবারও ইনশাল্লাহ পাবেন বলে আমি বিশ্বাস করি। তাই আমি বলবো আপনাদেরকে, আমরা এই আগামী বাজেটের পরে আমরা এই জুলাই আগস্ট মাসের শেষ সপ্তাহে
আপনাদের কাছে ফর্ম ইনশাআল্লাহ পৌঁছানোর চেষ্টা করবো বা সেপ্টেম্বর মাসে পৌঁছানোর চেষ্টা করবো। আমাদের অধিবেশনটা যখন হবে আর কি জুলাইয়ের পরে, সেই ফার্স্ট অধিবেশনে আমরা সেই কাজটা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। অতএব আপনারা পাবেন এবং সেটা সুন্দরভাবেই পাবেন। যার যতটুকু প্রাপ্য এটা বুঝায় না দেওয়া পর্যন্ত আমি নিজেও তার তৃপ্তি পাবো না। আমার একটা নৈতিক দায়িত্ব এবং কর্তব্য, মানে প্রধানমন্ত্রীর নির্দেশ স্ব এলাকার এমপি তারা যেটা পায়, সে কারণে আমরা কিন্তু এই হাউজে কিন্তু আমরা সেটা দেওয়ার চেষ্টা করব। আপনারা সবাই এই বিষয়টাকে আন্তরিকভাবে বোঝার চেষ্টা করবেন। এবং আপনি যে কথাটা বলেছেন আমি অত্যন্ত খুশি, কারণ আপনার মনের ভিতরে যে কথাটা ছিল সেই কথাটা আপনি কষ্ট পাচ্ছেন, এরকম আরো 2-4 জন কষ্ট পেতে পারেন। এই কথাটা বলার জন্য আমার একটা সুযোগ হয়েছে, আমি আপনাকে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই এই কথাটি বলার জন্য। ধন্যবাদ আপনাকে মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য তারানা হালিম, মহিলা আসন 18, সম্পূরক প্রশ্ন করুন। মাননীয় স্পিকার, আমি প্রথমেই ধর্ম বিষয়ক মন্ত্রী মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি যে তিনি ধৈর্য ধারণ করে উত্তর দিয়েছেন এবং সেই সঙ্গে তিনি বলেছেন যে সবার মনের দুঃখ তিনি একটু লাঘব করার চেষ্টা করবেন। তো আমাদেরও কিছু মনের দুঃখ আছে, অনেকেরই আছে। আমার মনের দুঃখের জায়গা থেকে একটা কথা ওনাকে বলছি, সেটি হচ্ছে যে এই যে জাকাত তহবিল, এই জাকাত তহবিল যখন প্রাইভেট কোনো ব্যক্তি জাকাত তহবিলটা করে অথবা এতিমখানায় করছে, সেখানে মানুষ স্বতঃস্ফূর্তভাবে জাকাতটা দান করছে। কিন্তু সরকার যখন করছে এটা আরো বেশি সিকিউর, এটা আরো বেশি জবাবদিহিতার আওতাধীন, কাজে সেখানে অবশ্যই আরো বেশি জাকাত দেওয়ার কথা। মানুষ দেয় না কারণ মানুষ ভয় পায় এখানে পদে পদে দালালি হবে, পদে পদে দুর্নীতি হবে, পদে পদে মানুষকে সন্তুষ্ট করতে হবে। এই যে মনিটরিং এর অভাব এবং এই যে যারা এগুলো করছে, যে কারণে এখানে জাকাত পর্যাপ্ত পরিমাণে আসছে না, আপনি অনুগ্রহ করে এই বিষয়ে এবং এই লোকগুলোকে, আমার মনে হয় দে ডিজার্ভ পানিশমেন্ট, কাজে আপনি সেই ব্যবস্থাটা করবেন কিনা। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। মাননীয় মন্ত্রী, এই মাননীয় স্পিকার মহোদয় অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন করেছেন, আমার বলারও সুযোগ হয়েছে। আমাদের স্পিকার মাননীয় স্পিকারের মাধ্যমে আমি জনপ্রশাসন মন্ত্রণালয়ের যিনি মন্ত্রী আছেন ওনার কাছে অনুরোধ করতে চাই, আমার এই জাকাত ফান্ডের জন্য কতজন জনবল আছে, এই জনবল দিয়ে প্রত্যেক জেলায় কি একজন দিতে পেরেছি? আমি 10-12টা জেলায় একজন লোক দিয়ে আমি চালাই। কাজেই জাকাত ফান্ড আমার সংগ্রহ করাটা খুব ইজি হবে এবং তার জন্য পরিকল্পনা নেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নির্দেশ দিয়েছেন। আমরা করতে চাই আগামী রমজানের আগে, যে জাকাত রমজানের সময় দেয় তার আগে মাননীয় প্রধানমন্ত্রীর মাধ্যমে আমরা এই জাকাতটাকে, যারা টাকা দেবে একটা জাকাত ডে আমরা নির্ধারণ করতে চাই। ওই জাকাত ডেতে যখন এটা দিবে মাননীয় প্রধানমন্ত্রী যখন এটা উদ্বোধন করবেন, সারা বাংলাদেশের মানুষ জানবে, আপনারা জানবেন, আমরা জানবো। আর কিছু কার্যক্রম আমরা শুরু করব, হজের পর থেকে প্রত্যেকটা জেলায় জেলায় জাকাতের বিষয়ে আমরা আলোচনা করব আমাদের ডিসি সাহেবের মাধ্যমে বা আমাদের আরো যে ইউনো যারা আছে, জনপ্রতিনিধি যারা আছে, সবার মাধ্যমে আমরা এই কাজগুলো করার জন্য চেষ্টা করব। একটা জিনিস আপনাদেরকে বলতে চাই, আপনি যে প্রশ্নটি করেছেন অত্যন্ত সুন্দর প্রশ্ন করেছেন। এটার উত্তর একটা জিনিসই, জাকাতের কোনো অবস্থান ছিল না। আমি আসলাম যখন, তখন জাকাতে মাত্র 2 কোটি 2.5 কোটি টাকা পাওয়া যেত, এখন অন্তত পক্ষে প্রায় 20 কোটি টাকার কাছে চলে এসেছে। একটু উদ্যোগ নেওয়ার কারণে, আসল কিভাবে উদ্যোগ নিতে হবে সেটা তো এখন আমরা পারি নাই। সেই উদ্যোগ নেওয়ার প্রক্রিয়াটা মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, সে আলোকেই আমরা আগামী জাকাত যে হবে সেই সময় থেকে আমরা এই কাজটি করার চেষ্টা করব। আপনাদের সবার আন্তরিক সহযোগিতা কামনা করি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। তারকা চিহ্নিত প্রশ্ন 4 পরবর্তী নির্ধারিত দিনে স্থানান্তরিত। তারকা চিহ্নিত প্রশ্ন 5 মাননীয় সদস্য জনাব সৌরেন্দ্রনাথ চক্রবর্তী, নওগাঁ 3, আপনি উত্থাপন করুন। মাননীয় স্পিকার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি সৌরেন্দ্রনাথ চক্রবর্তী, সংসদ সদস্য 48, নওগাঁ 3, এই মহান জাতীয় সংসদে তারকা চিহ্নিত 5 উত্থাপন করলাম। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। তারকা চিহ্নিত প্রশ্ন 5 সংসদে উত্থাপিত হল। মাননীয় সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী নাহিদ ইজাহার খান। ধন্যবাদ মাননীয় স্পিকার। পাহাড়পুর বৌদ্ধবিহার এলাকায় সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয় স্থাপন করিবার কোন পরিকল্পনা সাংস্কৃতিক বিষয় মন্ত্রণালয়ের আপাতত নাই। মাননীয় সদস্য, আপনার প্রস্তাবটি ভালো এবং ভবিষ্যতে এ ব্যাপারে চিন্তা করা যেতে পারে। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী।
মাননীয় সদস্য জনাব সৌরেন্দ্রনাথ চক্রবর্তী সম্পূরক প্রশ্ন করুন। মাননীয় স্পিকার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমার নির্বাচনী এলাকা 48 নওগাঁ 3 মহাদেবপুর এবং বদলগাছি নওগাঁ জেলার। তা আমার বদলগাছি উপজেলার ঐতিহাসিক সোমপুর বিহার, যেটা পাহাড়পুর বৌদ্ধ বিহার নামে পরিচিত, সেটা অবস্থিত। এটা খ্রিস্টীয় 8ম শতকের শেষে এবং 9ম শতকের শুরুতে এই মহাবিহারটি স্থাপিত হয়, যেখানে আমাদের দক্ষিণ এশিয়া, তিব্বত, দক্ষিণ পূর্ব এশিয়া থেকে শিক্ষার্থীরা জ্ঞান অর্জনের জন্য আমাদের এই মহাবিহারে আসতেন। কিন্তু এখন এখানে শত শত একর খাস জমি রয়েছে। এখানে আপনার এমন একটি সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয় দরকার, যেমন বঙ্গবন্ধুর কারণে বাংলাদেশকে পৃথিবীর মানুষ চেনে জানে। আমাদের কিন্তু ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতিতে ভরপুর আমাদের বাংলাদেশ। আমরা এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক বিশ্ববিদ্যালয় করতে চাই যে আমাদের প্রাচ্য, প্রতীচ্য এবং দূরপ্রাচ্য, মধ্যপ্রাচ্য বিভিন্ন দিক থেকে যাতে শিক্ষার্থীরা এসে জ্ঞান অর্জন করতে পারে, এই ধরনের একটি বিশ্ববিদ্যালয় চাই আমাদের এই পাহাড়পুরে। এটাই কামনা করি। মহান জাতীয় সংসদে মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। ধন্যবাদ মন্ত্রী। ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য। আপনার প্রস্তাবটা আমি আগেও বলছি, এটা খুবই ভালো একটি প্রস্তাব আপনি উত্থাপন করেছেন। এটা আমাদের আপাতত পরিকল্পনায় নাই, কিন্তু আগামী এই প্রস্তাবটি নিয়ে আমরা অবশ্যই কাজ করব এবং আপনাদের পাহাড়পুর আমরা সবাই মিলে এবং মাননীয় শিক্ষামন্ত্রীকে নিয়ে আমি অবশ্যই ওইখানে যাব। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ সামিজউদ্দিন আহমেদ শিবুল, চাঁপাইনবাবগঞ্জ 1, সম্পূরক প্রশ্ন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সাংস্কৃতিক প্রতিনিধি মহোদয়ের কাছে আমি জানতে চাই, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় কানসাটে একটি বিশাল রাজবাড়ি আছে, যেটি এখন প্রায় ধ্বংসের পথে। আমরা ইতিমধ্যে সংস্কারের উদ্যোগ নিয়েছি, কিন্তু আমরা জানতে পারলাম যে এটি প্রত্নতত্ত্ব বিভাগ শুধুমাত্র সংস্কার করতে পারবে, উপজেলা পরিষদ বা জেলা পরিষদ বা অন্য কোনো খাত থেকে সংস্কার করার কোনো সুযোগ নাই। ইতিমধ্যে অল্প কিছু সংস্কার করা আছে। আমি মাননীয় প্রতিনিধি মহোদয়কে জানতে চাই যে এই রাজবাড়িটি রক্ষার এবং এটি ঐতিহাসিক দর্শনীয় স্থান, এটিকে সংস্কার করার কোনো উদ্যোগ গ্রহণ করবেন কিনা। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় প্রতিমন্ত্রী। ধন্যবাদ। জি, আপনি যে প্রস্তাবটি দিয়েছেন এটা আমরা অবশ্যই আমাদের গণনায় ধরছি এবং অবশ্যই আপনাদের এই যে আমি আমার প্রত্নতত্ত্ব ডিপার্টমেন্টকে এটা জানাবো এবং আপনাদের এই এলাকায় আমি যাব এবং এটা কি করে এটার সংরক্ষণ করা যায় এবং সংস্করণ করা যায় এটার ব্যবস্থা নেওয়া হবে। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী। মাননীয় সদস্য পঙ্কজ নাথ, বরিশাল 4, সম্পূরক প্রশ্ন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমি একটু সুযোগ নিচ্ছি। আমার প্রশ্ন আছে মাননীয় মন্ত্রীর কাছে 13 নম্বর। মনে হয় সে পর্যন্ত যাওয়া যাবে না, এই জন্য আমি প্রশ্ন করে রাখছি। তারকাচিরিত প্রশ্ন 13 আমি যেটি বলতে চেয়েছিলাম মাননীয় মন্ত্রীর কাছে, আপনার মাধ্যমে বিনীত জিজ্ঞাসা, যে মুক্তিযুদ্ধে যে মৌল চেতনা, অসাম্প্রদায়িক গণতান্ত্রিক যে বাংলাদেশ, তার বিরুদ্ধে এদেশে একটি প্রতিক্রিয়াশীল ধর্মান্ধ শক্তি অব্যাহতভাবেই মিথ্যাচার, গুজব রটিয়ে মিথ্যাচার করে আমাদেরকে মূল যে স্পিরিটটাকে ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সেটি মোকাবেলা করার জন্য আমরা মনে করি সবসময় সাংস্কৃতিক কর্মী, সাংস্কৃতিক অঙ্গনটাই আমরা সেই সাম্প্রদায়িক শক্তিকে আমরা প্রতিহত করেছি। সেটির ক্ষেত্রে সংস্কৃতি মন্ত্রণালয়ের বিশেষ উদ্যোগ আছে কিনা সেই প্রশ্ন আমার ছিল 13 নম্বরে। আমি একটু আগেই সেটি চাইলাম সম্পর্ক প্রশ্নের মাধ্যমে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় প্রতিমন্ত্রী। ধন্যবাদ। মাননীয় সদস্যের যে প্রশ্নটা করেছেন ওইটার উত্তরটি বেশ দীর্ঘ, তো সেই জন্য মাননীয় স্পিকার আপনার অনুমতি পেলে এটাকে পঠিত বলে গণনা করা যাবে, কিন্তু এইটার একটু যদি আপনি আমাকে একটু শর্ট করে বলতে দেন যেটা সারমর্ম, তাহলে আমি বলতে পারি আপনি অনুমতি দিলে। হ্যাঁ, আপনি সংক্ষেপে বলুন। জি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নীতি ও আদর্শের যে সাম্প্রদায়িকতা কোনো স্থান নাই। সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়
এবং অধীনস্থ সকল দপ্তর ও সংস্থা কাজ করে যাচ্ছে মুক্তিযুদ্ধ চেতনা বিরোধী অপপ্রচারের রোধে। জাতির পিতার নির্মম হত্যার পর আমরা বেড়ে উঠেছি এক অন্ধকার সময়, যখন বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করা যেত না এবং পাঠ্যপুস্তক ও লাইব্রেরির বইগুলোতে ছিল বিকৃত ইতিহাস। মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী সংস্কৃতিকে সয়লাভ হয়েছিল সমগ্র দেশ। এই আধারকালে বেড়ে ওঠা প্রজন্মের মাঝে আমি সহ আরো অনেকেই আছেন যারা পারিবারিক শিক্ষার মাধ্যমে শিখেছিলেন সকল ধর্মের প্রতি শ্রদ্ধা, জেনেছিলেন বঙ্গবন্ধুকে ও বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস। আমার দায়িত্ব গ্রহণের 3 মাসের মধ্যে সাংস্কৃতিক বিষয় মন্ত্রণালয়ের মাধ্যমে প্রতিটি গ্রন্থাগারে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সমৃদ্ধ বই যুক্ত করা হয়েছে। এর মাঝে অন্যতম হচ্ছে The Secret Documents of Intelligence Branch on Father of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman, The Agartala Conspiracy Case, UK Foreign and Commonwealth Office and US Department, Declassified Documents 1960-1971, Bangabandhu Sheikh Mujibur Rahman and Struggle for Independence. যেন সকলকেই তাদের এই বইগুলো আমরা দিয়েছি যাতে এই বইগুলো সকলের গবেষণার কাজে আসে। এর বাইরে জাতীয় গ্রন্থাগারকে প্রতি বছর 3 কোটি টাকার দানের গ্রন্থ বিতরণ করে থাকে সাংস্কৃতিক মন্ত্রণালয়। একটি সমাজকে মাদক উগ্রবাদ থেকে মুক্ত রাখার জন্য লেখাপড়া যেমন অপরিহার্য, ঠিক তার পাশাপাশি সাংস্কৃতিক চর্চাও কিন্তু অপরিহার্য। এজন্য শুধুমাত্র বিশেষ দিন নয়, দিবস নয়, বরং সারা বছর নিয়মিতভাবে চর্চা এবং অনুষ্ঠানের মাধ্যমে আয়োজনে আমাদের মন্ত্রণালয় আয়োজন করে থাকে বিভিন্ন অনুষ্ঠান। উল্লেখ্য 2012 সাল থেকে উপজেলা পর্যায়ে বাংলা নববর্ষ উদযাপনের জন্য মন্ত্রণালয় থেকে অর্থ বরাদ্দ করা হচ্ছে। জাতীয় পর্যায়ে সমগ্র দেশে রবীন্দ্র ও নজরুল সহ বিভিন্ন মনীষীর জন্ম জয়ন্তী ও মৃত্যুবার্ষিকী পালন করা হয়। ইতিমধ্যে দেশ জুড়ে মাধ্যমিক বিশ্ববিদ্যালয়ে সাংস্কৃতিক চর্চা কার্যক্রম পরিচালনা হচ্ছে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের মাধ্যমে। তালিকাভুক্ত বিদ্যালয়ে একটি হারমোনিয়াম, এক সেটে হারমোনিয়াম, এক সেট তবলা সরবরাহ করা হয় এবং প্রশিক্ষণের জন্য শিক্ষকদের সম্মানী প্রদান করা হচ্ছে মন্ত্রণালয় থেকে। মাননীয় মন্ত্রী, অবশিষ্ট পঠিত বলে গণ্য করা হবে। বাকিটি আমি পঠিত বলে ধন্যবাদ। ধন্যবাদ। তারকা চিহ্নিত প্রশ্ন 6, মাননীয় সদস্য জনাব মোহাম্মদ কামারুল আরেফিন, কুষ্টিয়া 2। আপনি উত্থাপন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আমার তারকা চিহ্নিত প্রশ্ন 6 আপনার মাধ্যমে মহান সংসদে উপস্থাপন করলাম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। তারকা চিহ্নিত প্রশ্ন 6 সংসদে উত্থাপিত হলো। মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডাক্তার সামন্ত লাল সেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সংসদ সদস্যকে ধন্যবাদ। তারকা চিহ্নিত 6 প্রশ্নের উত্তর। কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলায় 11টি ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র রয়েছে। এর মধ্যে আমলা ও চিতলিয়া ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র স্থাপনা রয়েছে এবং কার্যক্রম চলমান। অবশিষ্ট 9টি ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের স্থাপনা নেই। কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলায় 2টি ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র আছে। এর মধ্যে সাতবাড়িয়া ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রের স্থাপনা আছে এবং কার্যক্রম চলছে। বাহাদুরপুর ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে স্থাপনা নাই, তবে বাহাদুরপুর ইউনিয়ন পরিবার কল্যাণ কেন্দ্রের মাধ্যমে সেবা কার্যক্রম চলমান হচ্ছে। ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র থেকে যে সমস্ত সেবা প্রদান করা হয় তার মধ্যে হচ্ছে প্রাথমিক স্বাস্থ্য সেবা, যেটা প্রাইমারি হেলথ কেয়ার বলে, অসংক্রামক রোগের স্ক্রিনিং অর্থাৎ ডায়াবেটিস, ব্লাড প্রেশার, ক্যান্সার, এই সমস্ত স্ক্রিনিং, পরিবার পরিকল্পনা সেবা, সাধারণ জখমের চিকিৎসা। আমাদের এই সমস্ত ইউনিয়নের এন্টিনেটাল কেয়ার হয়, যেটা মাতৃমৃত্যু হার কমানোর জন্য এন্টিনেটাল কেয়ার এই সেবা থেকে দেওয়া হয়। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ কামারুল আরেফিন, সম্পূরক প্রশ্ন করুন। আমাকে সম্পূরক প্রশ্ন করতে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাই মাননীয় স্পিকার। প্রথমে আমি মন্ত্রী মহোদয়ের কাছে আমি জানতে চাই যে আমাদের যে ভেড়ামারা ইউনিয়নের সাতবাড়িয়া যে স্বাস্থ্য কেন্দ্রটি চলমান
বললেন এটি ব্রিটিশ পিরিয়ডে নির্মিত একটি স্বাস্থ্য উপকেন্দ্র। এটা সম্পূর্ণভাবে অচল হয়ে আছে, সেখানে কোনো কার্যক্রম নাই এবং ওখানে 46 শতক জমি ছিল এই স্বাস্থ্য কেন্দ্রের নামে। এখন মাত্র 16 শতক জমি আছে, বাদবাকি জমিগুলো বাড়িঘর করে অন্যভাবে দখল করে নিয়েছেন। সাথে সাথে আপনার কাছে আরেকটি সম্পর্ক প্রশ্ন করতে চাই, উপজেলার অনেক জায়গায় ডাক্তারদের জন্য আবাসিক ভবন আছে, সেই আবাসিক সরকার অনেক টাকা বিনিয়োগ করে আবাসিক ভবন করেছেন। শিক্ষকরা এই উপজেলা পর্যায়ে না থেকে কুষ্টিয়াতে বা শহরে থাকেন, যার পরিপ্রেক্ষিতে যে সেবার মান ক্ষুণ্ণ হচ্ছে এবং ওই যে ভবনগুলো, সেই ভবনগুলো আস্তে আস্তে ধ্বংসের দ্বার প্রান্তে যাচ্ছেন। মাননীয় মন্ত্রী, এই বিষয়ে আপনার কোনো ব্যবস্থা আছে কিনা একটু জানাবেন দয়া করে, স্পিকারের মাধ্যমে আমি জানতে চাই। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি মাননীয় সংসদ সদস্যের প্রথম প্রশ্নের উত্তর আমাকে খোঁজ নিয়ে জানতে হবে, আমি ঠিক জানা নাই। তবে দ্বিতীয় প্রশ্নের উত্তর যেটা উনি বললেন যে স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক না থেকে ওনারা জেলা পর্যায়ে থাকেন, আমি বিষয়টি তদন্ত করে দেখব। আমি মনে করি যে আমরা আমাদের যে স্বাস্থ্য কেন্দ্রগুলো এবং আছে এবং আসবাব তাদের থাকার জায়গা যেখানে আছে সেখানে অবশ্যই ডাক্তারদের থাকা উচিত এবং আমি সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিব। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য জনাব শামীম ওসমান, নারায়ণগঞ্জ 4। সম্পূরক প্রশ্ন করুন। জি মাননীয় স্পিকার, আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে এই প্রশ্নটি করতে দেওয়ার জন্য, কারণ এটা আমার সেন্টিমেন্টের ব্যাপার। মাননীয় মন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, উনি অত্যন্ত সুযোগ্য একজন ব্যক্তিত্ব। গত অধিবেশনে উনি আমাকে কথা দিয়েছিলেন আমাকে জানাবেন। আমি জানতে চাই, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট কর্তৃক 11/7/2021 সনে জাতির পিতার কনিষ্ঠ কন্যা শেখ রেহানার নামে মেডিকেল কলেজ হওয়ার কথা ছিল। 2021 থেকে 2024 পর্যন্ত জনগণ আমাকে বেতন দেয়, আমি জনগণের বেতনে এই সংসদে এসে বসি, কিন্তু আমি জনগণকে জানাতে পারি না যে জাতির পিতার কন্যা শেখ রেহানার নামে মেডিকেল কলেজটা কেন এখন পর্যন্ত হয় নাই। আমি আপনার কাছে শুধু এইটা বিষয় না, আমাদের সুযোগ্য আইনমন্ত্রী এখানে আছেন, 200 কোটি টাকা ব্যয়ে একটা ভবন নির্মাণ করা হয়েছে আমাদের মতো একটা দরিদ্রতম দেশে। এই ভবনটি পড়ে আছে, বারবার বলতে বলতে আমি ক্লান্ত হই নেই, আপনারা হয়তো বিরক্ত হচ্ছেন। আমি জানতে চাই, নারায়ণগঞ্জে একটা হার্ট ইনস্টিটিউট নাই, বিল্ডিং ইজ রেডি, ওখানে একটা হার্ট ইনস্টিটিউট করবেন কিনা আগের স্বাস্থ্যমন্ত্রী যে কথা দিয়েছেন, আইনমন্ত্রী বারংবার তাগিদ দিয়েছেন, কিন্তু জিনিসটা হচ্ছে না। কেন হবে না? কারণ আমরা জনগণের বেতন যেহেতু নেই, আমাকে জনগণের কাছে বলতে হবে। আর শেখ রেহানা নামটা আমার কাছে খুব সেন্টিমেন্টাল একটা ব্যাপার। একমাত্র প্রথম নারায়ণগঞ্জের ব্যাপারে এই মেডিকেল কলেজটা হয়েছিল, বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট কর্তৃক অনুমোদিত হয়েছিল। এটা কেন হয় নাই, কাদের কারণে হয় নাই, আমি আপনাকে জানতে চাই। এবং এই সংসদ অধিবেশন চলাকালীন সময় আইনমন্ত্রী মহোদয়ের সাথে আলোচনা করে ওই ভবনটির ব্যাপারে সিদ্ধান্ত নেবেন কিনা দয়া করে, আপনি একজন সুযোগ্য মন্ত্রী, আপনার কাছে আমি অনুরোধ জানাচ্ছি। মাননীয় মন্ত্রী, মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সংসদ সদস্য এই বিষয়টি আমাকে আগেও অবহিত করেছেন। তবে আমি যতটুকু জানি যে বঙ্গবন্ধু পরিবারের কারো নামে কোনো কিছু করতে গেলে যেটা বঙ্গবন্ধু ট্রাস্টে, সেই কাগজটা আপনি আমাকে দিবেন দয়া করে। আর পরবর্তীতে যে কথা জিজ্ঞেস করেন, হার্ট ইনস্টিটিউট, মাননীয় প্রধানমন্ত্রী কিছুক্ষণ আগে আপনাদেরকে যে জিনিসটা অবহিত করলেন যে কোনো কিছু করার আগে আমাকে দেখতে হবে জনবল। একটা হার্ট ইনস্টিটিউট পট করে করা যায় না, এখানে আমার জনবল লাগবে, দক্ষ জনবল। সেই জনবল আমার আছে কিনা? আমাদের ঢাকা শহরে যে সেন্ট্রাল ইনস্টিটিউটগুলো আছে সেইখানেই আমাদের যে ঘাটতি আছে। সুতরাং আমি মনে করি আমরা উপযুক্ত জনবল, পর্যাপ্ত জনবল তৈরি করে আমরা একটা ইনস্টিটিউট করা উচিত। কারণ আমি সেখান থেকে দক্ষ চিকিৎসক বানাবো। দক্ষ চিকিৎসক বানাতে হলে যা যা দরকার সেইগুলো যদি ফুলফিল না করতে পারি তাহলে দক্ষ চিকিৎসক আমরা বানাতে পারবো না। আমি আগেও বলছি, এখনো বলছি, আমি কোয়ালিটি সম্পন্ন, মানসম্পন্ন চিকিৎসক চাই, আমি কোয়ান্টিটি চাই না। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ সোহরাবউদ্দিন, কিশোরগঞ্জ 2। সম্পূরক প্রশ্ন করুন।
মাননীয় স্পিকার, আপনাকে অশেষ ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনারা জানেন যে আমাদের স্বাস্থ্যসেবা একদম তৃণমূল পর্যায়ের লোকজন প্রত্যাশা করে এবং আমাদের এই সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই সেবা দিতে আমরা বদ্ধপরিকর। কিন্তু আজকে প্রত্যেকটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনেক বিশেষজ্ঞ ডাক্তার তারা এখানে যান, কিছুদিন পরেই এখানে তারা অ্যাটাচমেন্ট এবং সংযুক্তিকরণ নামে একটা কথা বলে তারা ঢাকা চলে আসেন বা বিদেশটা নিয়ে চলে যান। দিনের পর দিন, মাসের পর মাস, বছর পর বছর তারা এখানে সংযুক্তি থেকে তারা এখান থেকে বেতন ভাতা সব উত্তোলন করেন, কিন্তু কোনো সেবা মানুষকে দিতে পারেন নাই। আমরা আজকে আপনার মাধ্যমে মাননীয় স্পিকার, আমি মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে আমরা জানতে চাই যে এই যে অ্যাটাচমেন্ট এবং সংযুক্তিকরণ এটা বন্ধ করবেন কিনা, এবং প্রত্যেকটা ডাক্তার যেন সশরীরে যেখানে চাকরি করবেন এইখান থেকে যেন উনি বেতন যেখান থেকে নেবেন সেখানে যেন তিনি যেন কাজ করেন, এই ধরনের একটা অঙ্গীকার আপনার কাছে আমি মাননীয় স্পিকার আপনার মাধ্যমে স্বাস্থ্যমন্ত্রীর কাছে চাই। সারা দেশে মানুষ সেবা পাবে। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সংসদ সদস্য যে বিষয়টি উত্থাপন করিয়াছে, আমি এই বিষয়টি সম্বন্ধে ভালোই অবগত আছি। আমি শুধু মন্ত্রী হবার পরে না, মন্ত্রী হবার আগেও আমি এই বিষয়টা নিয়ে অত্যন্ত ওয়াকিবহাল। আমি চাই যে সংযুক্তি জিনিসটা বন্ধ হোক এবং সংযুক্তি যার যেখানে পোস্টিং হবে সে সেখানে কাজ করবে, এটা আমার অঙ্গীকার। এই ব্যাপারে আমি কাজ করব। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ শফিকুর রহমান, রাজশাহী 2, সম্পূরক প্রশ্ন করুন। আমাকে সম্পূরক প্রশ্ন করতে যাওয়ার জন্য মাননীয় স্পিকারকে ধন্যবাদ। আমি একই সাথে দুটো প্রশ্ন করব মাননীয় স্পিকার। প্রথম দ্বাদশ সংসদের প্রথম অধিবেশনে আমি বলেছিলাম যে বিভাগীয় যে হাসপাতাল রাজশাহীতে আছে সেইখানে কোনো ধারণ ক্ষমতার বাইরে আরেকটি সদর হাসপাতাল করার জন্য, যেটা আছে অলরেডি সদর হাসপাতাল, সেইখানে আর একটা ডিস্ট্রিক্ট হাসপাতাল নামে অথবা সদর হাসপাতাল নামে করা যায় কিনা আপনি নীতিগতভাবে একমত হয়েছিলেন, এবং হয়ে থাকলে এটা কবে করবেন? দ্বিতীয় প্রশ্নটা হলো। ধন্যবাদ। একটি প্রশ্ন। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সংসদ সদস্য যে জিনিসটা বললেন, আমি রাজশাহীতে গিয়েছিলাম এবং উনি আমাকে সেই হাসপাতালটি দেখিয়েছেন যে একটা সুন্দর একটা হাসপাতাল আছে, শুধু বিল্ডিং, কিন্তু এখানে জনবল নাই। তো জনবল একটা এমন একটা সমস্যা যেটা আমরা রাতারাতি করতে পারবো না। আমরা সেই ব্যাপারে কাজ করছি মাননীয় স্পিকার, এবং আমি আশা করি যে আমাকে একটু সময় দেন, আমি সেই ব্যবস্থা জিনিসগুলা সহজে নিরাময় করতে পারবো বলে আমি বিশ্বাস। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। তারকা চিহ্নিত প্রশ্ন 7, মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ, রাজশাহী 4, আপনি উত্থাপন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার তারকা চিহ্নিত প্রশ্ন 7 আপনার মাধ্যমে এই মহান সংসদে উত্থাপন করলাম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। তারকা চিহ্নিত প্রশ্ন 7 সংসদে উত্থাপিত হলো। মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডাক্তার সামন্ত লাল সেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। বর্তমানে রাজশাহী জেলার বাগমারা উপজেলা হাসপাতালে শয্যা সংখ্যা 50টি। উক্ত হাসপাতালে শয্যা সংখ্যা 100 শয্যা উন্নীত করার আপাতত কোনো পরিকল্পনা সরকারের নেই। উল্লেখ্য যে প্রান্তিক জনগোষ্ঠীর কথা বিবেচনা রেখে দেশের প্রত্যেকটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 31 থেকে 50 শয্যায় উন্নীতকরণ কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে আছে। সেই আলোকে রাজশাহী জেলার বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিকে ইতিমধ্যেই 50 শয্যায় উন্নীত করা হয়েছে এবং নতুন ভবন নির্মাণ পূর্বক সেখানে 50 শয্যার কার্যক্রম চালু রয়েছে। আরো উল্লেখ যে ইতিমধ্যে দেশের 6টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে 50 থেকে 100 শয্যায় উন্নীত করা হয়েছে। আরো 13টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে 50 শয্যা থেকে 100 শয্যায় উন্নীতকরণের কার্যক্রম চলমান রয়েছে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আবুল কালাম আজাদ, একটি সম্পূরক প্রশ্ন করুন। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকায় একটি উপজেলা নিয়ে একটি আসন, 6.5 লক্ষ জনসংখ্যা, একটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মাত্র 50 শয্যা বিশিষ্ট হাসপাতাল। এখানে কোনো অ্যাম্বুলেন্স নাই, ডিজিটাল এক্স রে নাই।
আমি একটা ভিজিট করেছি, খুব বেহাল অবস্থা। এই ব্যাপারে ডিজিটাল এক্স-রে এবং অ্যাম্বুলেন্স প্রদান করা যাবে কিনা, এটা মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে আমার প্রশ্ন। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। ডিজিটাল এক্স-রে ব্যাপারে শুধু তো এক্স-রে মেশিন দিলে হবে না, রেডিওলজিস্টও লাগবে। আমি একটা মেশিন দিলাম, সেই মেশিন কাজ হয় না, পড়ে থাকবে বছরের পর বছর। আমি এ ধরনের মানে কার্যক্রমে বিশ্বাস করি না। আমি অবশ্যই ডিজিটাল এক্স-রে দরকার, আমরা সেটা চেষ্টা করব, তবে উপযুক্ত জনবল সহ দিতে হবে। আর অ্যাম্বুলেন্সের ব্যাপারে আমরা একটা পদক্ষেপ নিচ্ছি, এই 5th সেক্টর প্রোগ্রামে আমরা অ্যাম্বুলেন্স করে অ্যাম্বুলেন্স দেওয়ার ব্যবস্থা করব। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য জনাব শফিকুল ইসলাম শিমুল, নাটোর 2, সম্পূরক প্রশ্ন করুন। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। আমি ধন্যবাদ জানাই মাননীয় মন্ত্রী মহোদয়কে, তিনি তার মন্ত্রণালয় দক্ষতার সঙ্গে পরিচালনা করছেন। গতকালকে মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমি গিয়েছিলাম মাননীয় স্পিকার, তিনি বলার সঙ্গে সঙ্গে নাটোর সদর উপজেলা লালডাঙ্গা উপজেলায় 50 বেডের হাসপাতাল মাননীয় প্রধানমন্ত্রী তিনি তৈরি করে দিয়েছেন। সেইখানে জনসংখ্যার স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে সেখানে ডাক্তার নিয়োগের জন্য তার কাছে বলার সঙ্গে সঙ্গে তিনি অর্ডার করেছেন আগামীকালকে জয়েন করবে। কিন্তু ওইখানে 50 বেডের হাসপাতাল যে রুগীরা থাকবে তাদের ওষুধপত্র এবং খাবার, যে রুগীরা এখানে থাকবে খাবার এবং ওষুধপত্রের ব্যবস্থা মাননীয় মন্ত্রী মহোদয় অনুগ্রহপূর্বক করে দিবেন কিনা। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আমি আমাদের মাননীয় সংসদ সদস্যকে আশ্বস্ত করতে চাই, ডাক্তার যখন দিয়েছি সুতরাং আমি ঔষধপত্র দিব। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য জনাব ফিরোজ আহমেদ স্বপন, সাতক্ষীরা 1, সম্পূরক প্রশ্ন করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমার নির্বাচনী এলাকার একেবারে সীমান্তবর্তী উপজেলা কলারো উপজেলা, মাননীয় প্রধানমন্ত্রীর বদৌলতে স্বাস্থ্য সেবা অনেক দূর এগিয়েছে বাংলাদেশ, যার জন্য আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছে। কিন্তু আমার এই কলারো উপজেলার যে স্বাস্থ্য কমপ্লেক্স 50 শয্যার, এখানে ডাক্তারের প্রাপ্যতা আছে 26 জন। এখানে সুন্দর একটি ওটি আছে, ওটির যন্ত্রপাতি আছে। এটি অপারেশন করার কোনো ডাক্তার নাই, কোনো অ্যানেস্থেসিয়ার ডাক্তার নাই। এখন মাত্র 5 জন ডাক্তার দিয়ে এই হসপিটাল চালায়। সমস্ত ওটি যন্ত্রপাতি নষ্ট হচ্ছে এবং অপারেশনের কোনো ডাক্তার না থাকায় সেই ওটি রুমটাই একেবারে মাকড়সায় বাসা বেঁধেছে। আমি আপনার মাধ্যমে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী মহোদয়ের কাছে আমার আবেদন যে এটির দিকে লক্ষ্য দিয়ে প্রাপ্যতা অনুযায়ী এখানে ডাক্তার দিবেন কিনা এবং এখানে অপারেশন ডাক্তার দিয়ে এই মূল্যবান ওটিটি চালু করবেন কিনা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। স্পিকার, আমি অবশ্যই ডাক্তার যদি সেরকম অপারেশন থিয়েটার থাকে তাহলে ডাক্তার দেওয়া উচিত বলে আমি মনে করি। আমি মাননীয় সংসদ সদস্যকে অনুরোধ করব, আপনি আমার সঙ্গে আমার অফিসে একবার আসেন, আপনার সঙ্গে কথা বলে আমি ডাক্তার কিভাবে দেওয়া যায় সে ব্যাপারে ব্যবস্থা নিব। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য জনাব আব্দুল লতিফ সিদ্দিকী, টাঙ্গাইল 4, সম্পূরক প্রশ্ন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আগের যে প্রশ্নটি, আমারও সমস্যা একই। আমাদের 133 টাঙ্গাইল 4 নির্বাচনী এলাকায় যে হাসপাতালটি আছে সেখানে চিকিৎসক থাকার কথা 22 জন, আছে 5 জন। এই সমস্যার সমাধানে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী কি ব্যবস্থা নেবেন, আমার প্রশ্ন সেটি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। এই সমস্যা সারা বাংলাদেশ জুড়েই, ডাক্তারের স্বল্পতা। আমরা চেষ্টা করছি যে আমরা বিসিএস এর মাধ্যমে যে স্পেশালি চিকিৎসক নিয়োগ দেওয়া যায় কিনা সেই ব্যাপারে, কারণ চিকিৎসার স্বল্পতা আছে, আমরা সেটা যত দ্রুত নিয়োগ করতে পারবো তাতে আমি আশা করি চিকিৎসা এই ডাক্তার স্বল্পতা এই সমস্যাটা সমাধান করতে পারবো। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য জনাব গোলাম ফারুক খন্দকার প্রিন্স, পাবনা 5, সম্পূরক প্রশ্ন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি মাননীয় মন্ত্রীর কাছে আমার প্রশ্ন
সেটা হচ্ছে যে মেন্টাল হসপিটাল। বাংলাদেশে একটি মাত্র মানসিক হসপিটাল পাবনা। তো সেই মানসিক হসপিটালে সেই ব্রিটিশ আমলের বিল্ডিং পুরাতন হয়ে গেছে এবং বর্ধিত সংখ্যায় রোগী হওয়ার কারণে সেই 500 শয্যার মানসিক হসপিটাল এখনো সেই 500 শয্যায় আছে। ওখানে নতুন বিল্ডিং হবে শুনতেছি, আমরা শুনে আসতেছি, এই গত 15 বছর ধরে শুনতেছি যে করে নতুন বিল্ডিং হবে। তো এখনো পর্যন্ত তার হদিস নাই। মাননীয় মন্ত্রীর কাছে আমার প্রশ্ন যে মানসিক হাসপাতালের নতুন বিল্ডিং সহ ওখানে রোগীদের খাবারের জন্য 125 টাকা মাননীয় স্পিকার আপনার মাধ্যমে মাননীয় মন্ত্রীর কাছে বলতে চাই, 125 টাকার একজন রোগীর তিন বেলা 125 টাকা কিছু হয় না। আমি কয়েকদিন আগে ভিজিটে গিয়েছিলাম ঈদের মধ্যে, তো দেখলাম ঈদের মধ্যে যে খাবার দিচ্ছে, ওখানকার ডাক্তারদের বললাম যে দায়িত্বে আছেন ডাইরেক্টর, উনি বললো যে এই বরাদ্দ 125 টাকা মাত্র। তো এই বিল্ডিং সহ এই খাবারের বিষয়টা বৃদ্ধি করা যায় কিনা। আরেকটি বিষয়, বঙ্গবন্ধু কন্যার নামে কোনো প্রতিষ্ঠান করতে হলে নিশ্চয়ই বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট আছে, সেখান থেকে মাননীয় মন্ত্রী মহোদয় আপনার মন্ত্রণালয়ের মাধ্যমে সেই নামগুলি কিন্তু আপনার সংগ্রহ করতে পারেন। যাই হোক, মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। স্পিকার, মাননীয় সংসদ সদস্যকে আমি অনুরোধ করব, বিষয়টা আমার বোধগম্য ছিল না, আমি এটা নিয়ে কাজ করব, কারণ আমার নিজেরই মেন্টাল সমস্যা হয়ে যাচ্ছে এখন এত কথা এত। তো আমি আশা করি যে মানসিক হাসপাতালটাকে আমি অবশ্যই একটা গুরুত্ব সহকারে আমি দেখব। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। তারকা চিহ্নিত প্রশ্ন 8 মাননীয় সদস্য আব্দুল্লাহ নাহিদ নিগার, গাইবান্ধা 1, আপনি উত্থাপন করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি আব্দুল্লাহ নাহিদ নিগার, গাইবান্ধা 1, তারকা চিহ্নিত প্রশ্ন 8 মহান জাতীয় সংসদে আপনার অনুমতিক্রমে উপস্থাপন করলাম। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। তারকা চিহ্নিত প্রশ্ন 8 সংসদে উত্থাপিত হলো। মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডাক্তার সামন্ত লাল সেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। বর্তমানে গাইবান্ধা জেলায় কোনো সরকারি মেডিকেল কলেজ নাই, তবে সরকারের আর্থিক সক্ষমতা প্রয়োজনীয়তা বিবেচনায় মেডিকেল কলেজ স্থাপন একটি চলমান প্রক্রিয়া। জেলার মোট জনসংখ্যা, ভৌগোলিক অবস্থান, প্রয়োজনীয়তা, জনগুরুত্ব ইত্যাদি বিবেচনাপূর্বক পর্যায়ক্রমে দেশের প্রতিটি জেলায় মেডিকেল কলেজের স্থাপনের পরিকল্পনা আছে। বর্তমানে দেশে পর্যাপ্ত সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ বিদ্যমান থাকায় সরকার নতুন মেডিকেল কলেজ স্থাপনের চেয়ে চিকিৎসা শিক্ষার গুণগত মানোন্নয়নের দিকে গুরুত্ব করছে। মাননীয় স্পিকার, এখানে আমি একটা বিষয় বলতে চাই যে মেডিকেল কলেজ খোলার আগে শিক্ষক, যেটা আমাদের সবচেয়ে বড় জরুরি দরকার, আমাদের মেডিকেল কলেজে বেসিক সায়েন্সের কোনো শিক্ষক আমরা পাই না। সুতরাং শিক্ষক না পেলে শুধু মেডিকেল কলেজ খোলার পক্ষে আমি না। আমরা খুলব তখনই যখন পর্যাপ্ত শিক্ষক, মানসম্পন্ন শিক্ষা আমরা দিতে পারবো, তাহলেই মেডিকেল কলেজ আমরা খোলার পক্ষে। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য আব্দুল্লাহ নাহিদ নিগার, আপনি একটি সম্পূরক প্রশ্ন করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। জেনেরিক ওষুধ ব্যবহারে উৎসাহিত করলে ওষুধ বাজারে প্রতিযোগিতা উৎপন্ন হয়, উপরন্তু ওষুধ কোম্পানিগুলোর বিপণন খরচ পড়ে না, যার ফলে ওষুধের মূল্য কমতে থাকে, যা ব্র্যান্ড নামের ওষুধের অন্তত 30% বা এর চেয়েও কম দামের হতে পারে। দ্বিতীয়ত, জেনেরিক ওষুধগুলো ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন দ্বারা তৈরি, বিভিন্ন মান পূরণ করার পরে অনুমোদিত বিধায় ব্র্যান্ড নামের ওষুধগুলো সমান সক্রিয় উপাদান ধারণ করে এবং একই নিরাপত্তা, কার্যক্ষমতা এবং গুণমান সম্পন্ন হয়। এমত অবস্থায় আমার প্রশ্নটি হলো মাননীয় স্পিকার, স্বাস্থ্যসেবা, সাধারণ জনগণ, বীমা সংস্থা এবং সরকারি স্বাস্থ্যসেবা প্রোগ্রামগুলোর কাছে সহজলভ্য করতে বাধ্যতামূলক জেনেরিক প্রেসক্রিপশন প্রদানের নির্দেশনা দেবার কোনো পরিকল্পনা আছে কিনা, তা মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মহোদয়ের নিকট সবিনয়ে জানতে চাই। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। হ্যাঁ, এই ধরনের একটা পরিকল্পনা আমাদের আছে এবং এই বিষয় নিয়ে আমরা কাজ করছি। আমরা অতি সত্বরই থেকে আমরা এই ব্যাপারে একটা সিদ্ধান্ত নিব। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ হুসাম উদ্দিন চৌধুরী, সিলেট 5, সম্পূরক প্রশ্ন করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ
করে আমি তার সাথে কথা বলেছিলাম। আমার নির্বাচনী এলাকা সিলেট পাশের জকিগঞ্জ এবং খানাইঘাট হচ্ছে প্রায় জেলা সদর থেকে 90 কিলোমিটার দূরবর্তী। এখানে দুইটা হসপিটাল দুই থানা সদরে থাকলেও এটা 50 শয্যা বিশিষ্ট, শুধু নামমাত্র, এটা এখনো 30 শয্যা বিশিষ্ট অবস্থায় চলতেছে। উপরন্তু দুইটা ওটি রয়েছে, এখানে থিয়েটার রয়েছে কিন্তু ওটি পরিচালিত হচ্ছে না। অ্যাম্বুলেন্স আছে, অ্যাম্বুলেন্সের ড্রাইভার নাই। এই ধরনের সমস্যা আমি আগে উত্থাপন করেছি। আমি মাননীয় মন্ত্রীর সাথে টেলিফোনেও কথা বলেছি, কিন্তু আমার এই সমস্যাগুলোর এখনো সমাধান হয় না, সুরাহা হয় নাই। আমার দাবি হচ্ছে যে অনতিবিলম্বে, যেহেতু জেলা সদর থেকে 90 কিলোমিটার দূরবর্তী, একজন মুমূর্ষু রোগীকে জেলা সদরে পৌঁছাতে গেলে তার মৃত্যুবরণ হচ্ছে। এখানে অপারেশন থিয়েটার চালু করার মাধ্যমে দুইটা হসপিটালকে সচল করার পরিকল্পনা মাননীয় মন্ত্রী মহোদয় গ্রহণ করবেন কিনা, এটি আমার জানার বিষয়। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, বিষয়টি আমি পর্যালোচনা করে যত দ্রুত সম্ভব ব্যবস্থা নিব বলে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য জনাব ABM রুহুল আমিন হাওলাদার, পটুয়াখালী 1। সম্পূর্ণ প্রশ্ন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমাদের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী অত্যন্ত একজন সুযোগ্য ব্যক্তি এবং তার নেতৃত্বে দেশের স্বাস্থ্য ব্যবস্থা পরিচালিত হচ্ছে। আমি তাকে অনুরোধ করব যে তিনি কখনো যদি আমাদের পটুয়াখালী সদর হসপিটালে চলার পথে বা কোনো পরিকল্পনা করে যান, আমি কৃতজ্ঞ হব। ওখানে স্বাস্থ্য ব্যবস্থা অত্যন্ত খারাপ এবং এখানে লোকবল খুব কম। আপনার সদয় দৃষ্টি কামনা করে। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। স্পিকার, আমি মাননীয় সংসদ সদস্যকে কথা দিচ্ছি, আমি অবশ্যই যাব। আমি বরিশাল বিভাগে এখনো যাইনি, আমি বরিশাল বিভাগে যাব এবং পটুয়াখালীতে আমি যাব। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্য জনাব মাহফুজুর রহমান, চট্টগ্রাম 3। সম্পূরক প্রশ্ন করুন। মাননীয় স্পিকার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমার সম্পূরক প্রশ্ন। আমার নির্বাচনী এলাকা সন্দ্বীপ, চারিদিকে সমুদ্র বিস্তৃত একটি দ্বীপ। প্রথম অধিবেশনে আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে প্রশ্ন করেছিলাম যে আমার ওখানে একটি সি অ্যাম্বুলেন্স অত্যন্ত বেশি প্রয়োজন। উনি কথাও দিয়েছিলেন, কিন্তু আজকে পর্যন্ত এই সি অ্যাম্বুলেন্সের কতটুকু অগ্রগতি মাননীয় মন্ত্রী মহোদয় অনুগ্রহ করে বলবেন কি না। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, সি অ্যাম্বুলেন্স কেনার প্রক্রিয়া চলমান। আমরা আশা করি যত দ্রুত আমরা সি অ্যাম্বুলেন্স দিতে পারবো। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাগরিবের নামাজের পর প্রশ্ন জিজ্ঞাসা উত্তর পর্ব চলমান থাকবে। মাননীয় সদস্যবৃন্দ, মাগরিবের নামাজের জন্য সংসদের বৈঠক 20 মিনিটের বিরতি।